হচ্ছে না কিছুতেই কিছু হচ্ছে না মন্ত্রী। কি হচ্ছে না মহারাজ? সবই তো হচ্ছে, জল পড়ছে, পাতা নড়ছে। ওহ, চমৎকার। এবার তাহলে বলো, পাগলা হাতি মাথা নাড়ছে। আর মন্ত্রী মশাই যা ঝাড়ার ঝেড়ে যাচ্ছে। তুমি কি আমায় কিছু বললে গোপাল? যা শুনেছেন, এবার চেপে যান। বেশি খোঁচালে যে হাটে হাঁড়ি ভেঙে যাবে। ভেঙে যাবে কি? ভেঙে তো যাচ্ছে। রাজ্যের কোথাও তো কোনো উন্নতি চোখেই পড়ছে না। কি করে কি হবে মহারাজ, রাজকোষে যে টান পড়েছে। সর্বনাশ! সে কি? তার মানে তো আয়ের থেকে ব্যয় বেশি হচ্ছে। হ্যাঁ, তা তো হচ্ছেই। রাজকোষের অর্থ জলের মতো হুড়হুড় করে গলে যাচ্ছে। কিন্তু এত সব অর্থ যাচ্ছে কোথায়? তা এত বড় রাজ্য চালাতে গেলে ব্যয় তো কিছু হবেই মহারাজ। মন্ত্রীমশাই ঠিকই বলেছেন মহারাজ, রাজ্যে শান্তি আর শৃঙ্খলা রাখার জন্য খরচ তো বেড়েই চলেছে। শরীর সাক্ষী মাতাল, তলায় তলায় রাজকোষ ফাঁকা করে এখন একেবারে গলায় গলায় বন্ধুত্ব। না, এক্ষুনি ফস করে কিছু না বলে বরং এখন চুপ করে বসে শুনি। কিন্তু এভাবে চললে যে রাজ্যে ঘোর দুর্দিন নেমে আসবে। অনিষ্ট ঘোর অমঙ্গল হবে। তা কি করলে মঙ্গল হবে সেটা তো বলো। বলা বলির আর কি আছে মহারাজ, আয় বাড়াতে হবে। খাজাঞ্চি ঠিকই বলেছে, যেভাবে সব কিছুর খরচ বাড়ছে তাতে কর বৃদ্ধি না করলে আর চলবে না। ওরে বাবা, মরার উপর খাড়ার ঘা, মানে এর উপর আবার। না, আর কোনো উপায় নেই। দেশের এই জরুরি অবস্থার প্রয়োজনে একটু কড়া দাওয়াই দিতে হবে। তবে যত যাই করুন মহারাজ, ওই ফুটো মেরামত না করলে জল সেই হুড়হুড় করে বেরিয়েই যাবে। আর তোমাকেও সেই ফোড়ন কাটতেই হবে। না, আর দেরি নয়। পরের দিনই ওই কর বৃদ্ধির ব্যাপারে আমি এক বিশেষ সভা ডাকছি। হ্যাঁ, শুভ কাজে আর দেরি করে কি হবে মহারাজ। শোনো, সকলে আগামীকাল একেবারে সময় মতো চলে আসবে, না হলে কিন্তু করের মতোই আমি একেবারে কড়া ব্যবস্থা নেব। আর কথাটা যেন মনে থাকে। এদিকে জল ঢাল, এদিকটা তো পরিষ্কারই করা হয়নি। দাঁড়া করছি। আরে দুটো হাত দিয়ে কি আর 10টা কাজ করা যায়? যাই না বললে তো হবে না, করতে হবে। এই বাড়ি হয়ে গেলে আবার ওই বাড়ি যেতে হবে। সেই জন্যই তো বলছি, এদিকটা সামলে দিয়ে আবার পুটির বাড়ি যেতে হবে। যার বিয়ে তার হুঁশ নেই, পাড়া পড়ছির ঘুম নেই। কিরে, তোরা তো দেখছি একেবারে কোমর বেঁধে নেমে পড়েছিস। ব্যাপারটা কি বলতো? সে কি গো দাদু, তুমি জানোই না? ও গোপাল দাদু, আজ বাদে কাল বিয়ে, আর তুমি কিছুই জানো না। তুমি বলবে আর আমরা বিশ্বাস করে নেব। বিয়ে? কার বিয়ে? আরে জানি না বলেই তো জানতে চাইছি। শোন, বেশি ভ্যানতারা না করে ব্যাপারটা আমাকে একটু খুলে বল দেখি। ব্যাপার আবার কি? দিদিমার ছেলের সঙ্গে পুটির মেয়ের বিয়ে। একেবারে নিজেদের মধ্যে এই বাড়ি আর ওই বাড়ি। এই তোরা কি বলছিস বলতো? সবই তো কেমন মাথার ওপর দিয়ে বেরিয়ে যাচ্ছে। ওটা তোমার মাথায় নয়, ওই চকচকের টাকের দোষ। আমরা যা জানি তাই বললাম, তবে আরো যদি কিছু জানতে চাও তাহলে দিদাকে গিয়ে জিজ্ঞেস করো। তোরা যা ঘেঁটে দিয়েছিস, এবার তো ওই দিদার কাছে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। রক্ষা করো মা, রক্ষা করো। ওরে বাবা, এখানে তো দেখছি আরেক কাণ্ড। আরে ও গিন্নি, বলি বুড়ি বয়সে কি তোমার ভীমরতি ধরলো নাকি? কেন গো? ভীমরতি ধরুক আমার 70-এর, বলি ভীমরতি ধরবে কেন? ভীমরতি নয় তো কি? এটা কি তোমার ওই বসে বসে পুতুল খেলার বয়স? দেখো, তোমায় আগেও বলেছি, আবার বলছি, যেটা জানো না সেটা নিয়ে ফস করে কিছু বলে বসো না। হ্যাঁ, না জানালে জানবো কি করে?
কেন 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 দিন রাত তো নাতি নাতনিদের নিয়ে ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াচ্ছ, এদিকে পুটির মেয়ে পুতুলের যে পাত্র পাওয়া যাচ্ছে না সে খবর একবার নিয়েছো? ও হরি, তাহলে এই ব্যাপার। তাই তো বাধ্য হয়ে আমার ছোটবেলার ছেলে পুতুল বের করেছি গো, পুটির মেয়ে পুতুলের সঙ্গে বিয়ে দেবো বলে। হ্যাঁ, তার মানে ওরা যা বললো তা সত্যি, তোমার ছেলে পুতুলের সাথে পুঁটির মেয়ে পুতুলের বিয়ে। তাছাড়া আর কি করা যেত বলো? আই বুড়ি মেয়েকে পুঁটি আর কতকাল ঘরে বসিয়ে রাখবে? বুড়ি বয়সে যত সব আদিক্ষেতা, আদিক্ষেতা দেখে আর বাঁচি না। ওই গো গিন্নি, ওই ঝাঁটপাট দিয়ে দুমুঠো হাড়িতে চড়িয়ে দাও দেখি। না না, দেরি করলে হবে না, আজ যে তাড়াতাড়ি রাজসভায় যেতে হবে গো। হ্যাঁ, কি বললে গো? হ্যাঁ, তো সকালে হাঁড়ি? আরে বাবা, হ্যাঁ হ্যাঁ, হাড়ি হাড়ি, দুমুঠো চাল ডাল যা পারো ফুটিয়ে দাও দেখি, যাতে সময় মতো ভাতটা যেন পাই। হবে না, ওসব কিচ্ছু হবে না। হবে না মানে? মানে আজ আমার ছেলের বিয়ে, আর তুমি হলে বরকর্তা। বলি বরকর্তার কি সকাল থেকে এমন খাই খাই করলে চলে? হ্যাঁ, আমি হলাম বরকর্তা? নয়, হ্যাঁ। এই যাও, এখন বাজারে যাও দেখি, বাজারে গিয়ে ভালো করে মাছ মিষ্টি কিনে আনো গিয়ে। মাছ মিষ্টি এসব আবার কি হবে? বলি নিজে কি কোনোদিন বিয়ে করনি? জীবনে কারুর বিয়ে কখনো দেখনি? তত্ত্ব যাবে গো, তত্ত্ব যাবে। সকালে তত্ত্ব যাবে, সন্ধে বিয়ে, আর তারপরেও আরো আছে। সে কি গো? তারপরেই তো মোৎসব, মানে রাতে সকলে খাবে। হ্যাঁ, পাড়া প্রতিবেশী, এই 2-4 জন জানাশোনা যারা আছেন আর কি। তোমার ছেলের বিয়ে বলে কথা, শুধু মুখে তো আর কাউকে বাড়ি পাঠানো যায় না গো। পাড়া প্রতিবেশী জানাশোনা, ওরে বাবা। আরে আরে, একি এই ওঠো বলছি, এই ওঠো না, দেখ তেরিকা। না, শুধু কথায় চিড়ে ভেজবে না মনে হচ্ছে। হ্যাঁ, তবে কেমন করে চিড়ে ভেজে সেটাও আমার ভালোই জানা আছে। হ্যাঁ, ওরে জল ঢেলে আমাকে একেবারে নাকানি চোপানি খাইয়ে দিল রে। বাবা, এখন তো শুধু জল ঢেলেছি, তবে এরকম ঠেটার মতো পড়ে থাকলে আর যে কি ঢালবো সেটা দেখবে। সে আবার ঢালবে না, তোমার মতো মাথা মোটার কটা আছে? ও মা, আজ এই শুভ দিনে শেষে কিনা তুমি আমায় মাথা মোটা বললে? তাছাড়া আর কি বলবো? তোমার ঘটে তো বুদ্ধি নেই, গোবর পড়া আছে। ওরে কে কোথায় আছিস রে? ওরে শুনে যা রে। কি গো দিদা, তোমার আবার কি হলো? ওরে তোদের দাদুর কথা শোন, আমাকে কি না কি বলছে, যা মুখে আসছে তাই বলছে। এই মরেছে, গিন্নি যে চেঁচি একেবারে হাট করে দিচ্ছে। আজ আমার পুতুল ছেলের বিয়ে না হলে আমি কখন বাড়ি ছেড়ে চলে যেতাম। না, আমি চলেই যাব। এই সংসারে থাকার চেয়ে না থাকাই ভালো। হ্যাঁ, কি ঝামেলা রে বাবা। তোমাদের ঝগড়া ঝাঁটিতে তো বিয়েটাই মাটি হয়ে যাবে। দিদা যদি চলে যায় তখন কি হবে? না, কাউকে কোথাও যেতে হবে না, আমি যাচ্ছি। বাজারটা করে দিই, তারপরে না হয় আজ না খেয়েই যাবো রাজসভায়। চলো দাদু, আগে মিষ্টিগুলো কিনে নি। তোর যেমন বুদ্ধি, আরে শুভ কাজে মাছ দিয়ে শুরু করতে হয়, এটাও জানিস না? সত্যি গুলটেদা কত জানে, কিন্তু দাদু তো কারোর কথাই শুনছে না। শুনছি সব শুনছি, তোরা বলে যা। বলে আর কি হবে, কিনবে তো তুমি। কিনবো? বাজার তো নয় যেন একেবারে শত্রুপক্ষের ঘাঁটি, সবাই যেন একেবারে অস্ত্র শস্ত্র নিয়ে গলা কাটার জন্য বসে আছে, বাগে পেলেই একেবারে ঘ্যাঁচাং ফু। আরে এ কি গোপাল, একেবারে চ্যাং ব্যাং নিয়ে বাজারে ঘুরঘুর করছে যে? ঘুরঘুর কি আর সাধে করছি? সে যাই হোক, মহারাজের আদেশ মনে আছে তো? আছে, আমার সব মনে আছে। সে তো থাকবেই,
তুমি হলে কিনা সব জানতা ফটিক চাঁদ, তোমার আবার মনে থাকবে না? তবে সময় মতো মহারাজের কাছে না পৌঁছলে রাজসভায় নয়, এই হাটে বসেই মূলো পটল বেচতে হবে। ওহ, এত মেপে মেপে সেলাই করলাম, অথচ কিছুতেই গায়ে হচ্ছে না। টানাটানি করতে গিয়ে আবার ছিঁড়ে না যায়। ওহ, দেখি দেখি, কি জ্বালাতনে পড়লাম রে বাবা। ওহ, সেই তখন থেকে এখনো বাবা ওই পুতুল মুখে করেই বসে আছে। হ্যাঁ, কথা ছিঁড়ি দেখো, বলি মুখে করে কেন বসবো? এই তো হাতে নিয়েই বসে আছি। হ্যাঁ হ্যাঁ, ওই একই হলো, যাহা উত্তর তাহাই দক্ষিণ। তোমার মাথায় যখন এতই বুদ্ধি, তখন ড্যাব ড্যাব করে না তাকিয়ে থেকে ছেলের পাঞ্জাবিটা পরিয়ে দাও না দেখি। পাঞ্জাবি পরাতে না পারলে ছেলের বিয়ে বিয়ে করে আর নাচা কেন? আমি নাচি বা হাঁচি তাতে তোমার কি? কি একেবারে পাঞ্জাবি, তাই আর পরাতে পারছে না। কই কই, দাও দেখি দাও দেখি, এক্ষুনি পরিয়ে দিচ্ছি। হ্যাঁ, দেখো, সামলে সামলে, বেশি টানা হ্যাচড়া করো না, সামলে ডাক্তারিকা। দিলে তো দিলে, আমার পুতুলটা ভেঙে দিলে। তখন থেকে পই পই করে বলছি, মা এখন কি হবে? কি আবার হবে? যা হবার তাই হবে। ঘোর অমঙ্গল, ঘোর অমঙ্গল। বিয়ের দিনে কিনা পুতুলটার হাত ভেঙে গেল গো। ওগো ওগো, এখন এই খুঁত নিয়ে কি করে আমার ছেলের বিয়ে হবে গো? ওগো, ও, এ তো আচ্ছা ফাপড়ে পড়লাম। যাচ্ছিল গোপাল খালি পেটে, কাল হলো পাঞ্জাবি পরাতে এসে। ওরে বাবা, ওরে আর পারছি না, রাজসভা এখন মাথায় উঠেছে। যাই আগে পুতুল সামলাই। এ কি গো দাদু, তুমি এখানে? সেই তো, বর আসার আগেই যে বরযাত্রী এসে হাজির। ওদিকে তোর দিদাকে দেখ গে যা, সে তো বোধহয় এতক্ষণে কেঁদে কেঁদে ভাসিয়ে দিল। এ আবার কেমন কথা গো? ছেলের মাই কেঁদে ভাসাচ্ছে, তাহলে আমাদের মুটি কি করবে গো? এদিকে ছেলের যা হাল, তাতে এই ছেলের সঙ্গে তোমরা মেয়ের বিয়ে দেবে কিনা সেটাই দেখো। ও মা, এ কি গো, ছেলের যে হাত ভাঙা। ছেলের যে এরকম গুণ আছে সেটা তো আগে শুনিনি। কিরে পুটি, দেখ এই ছেলের সঙ্গে তোর মেয়ের বিয়ে দিবি কিনা দেখ। বাবা, আমি তো পড়েছি মহা ঝামেলা। কেন তুমি ঝামেলায় পড়বে কেন? আরে ছেলের এই দশা যে আমিই করেছি। ও বাবা, ছেলে বিয়ে করছে বলে এত রাগ? তবে তুমি কিচ্ছু ভেবো না দাদু, আমি এক্ষুনি বরকে সুস্থ করে দিচ্ছি। দেখ জামাইকে যদি সারিয়ে তুলতে পারিস। এই দেখো, সেরে গেছে। এই তো সবাই ঠিক সময় মতো এসে গেছো দেখছি। সবাই কোথায় মহারাজ? একজন তো দিব্যি ডুব মেরেছে দেখছি। একজন? সবাই এলো, শুধু একজন? তবে কি? আপনি ঠিকই ভেবেছেন মহারাজ, আপনার খুবই কাছের লোক গোপালই এখনো আসেনি। মহারাজের প্রশ্রয় পেয়ে পেয়ে গোপাল ধরাকে সরাজ্ঞান করছে। মহারাজ, মহারাজ, আপনি খালি গোপালের সাহসটা দেখুন। আপনার হাত ওর মাথায় থাকলে ওই পেট মোটা গোপাল বুক চিতিয়েই ঘুরে বেড়াবে, কেউ ওর কিচ্ছুটি করতে পারবে না। বার করছি ওর ঘোড়া, আমি এবার বার করছি। এত বড় সাহস! ও কিনা আমার আদেশ অমান্য করে। আমার তো মনে হয় আজ রাজসভায় অনুপস্থিত থেকে গোপাল শুধু রাজসভাকে নয়, স্বয়ং মহারাজকে অপমান করেছে। না 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 না, কাজটা গোপাল ভালো করলো না। এমন একটা গুরুত্বপূর্ণ দিনে গোপালের অবশ্যই আসা উচিত ছিল। এর শাস্তি কিন্তু গোপালকে পেতেই হবে। হ্যাঁ হ্যাঁ, গোপালকে শাস্তি দেওয়াই উচিত। দোষ করলে শাস্তি পাবে, এটাই তো নিয়ম। তবে এতটা কঠোর কি মহারাজ হবেন? গোপাল এতদিন শুধু আমার ভালোটা দেখেছে, এবার খারাপটাও দেখবে। সেটাই তো আমি চাই মহারাজ। যাও, গোপালকে এক্ষুনি আমার সামনে এনে হাজির করো। আগে রক্ষী নয় মহারাজ, পেয়াদা পাঠান, পেয়াদা।
পেয়াদা ব্যাটার কোমরে একেবারে দড়ি দিয়ে নিয়ে আসুক। বেশ, তবে তাই হোক। যাও পেয়াদা যাও, গোপালকে শুধু ধরে নয় একেবারে বেঁধে নিয়ে এসো। এই কি ব্যাপার বলতো, এদিকে আবার পেয়াদা কেন? আমারও তো মাথায় কিছু ঢুকছে না। গ্রামে আবার চোর ঢুকেছে নাকি? ওই দেখ, পেয়াদা তো আমাদের দিকেই আসছে রে। আসুক না, ধরতে গেলেই হুস করে পালাবো। চল, আমিও তৈরি হয়ে গেছি। বিপদ বুঝলেই না একেবারে চোখ চা দেবো। এই যে ছোকরারা, শোন, আচ্ছা ওই গোপাল কোথায় জানিস? গোপাল দাদু, হ্যাঁ হ্যাঁ, এদিকেই কোথাও আছে। তবে কেন বলো তো? যাও পেয়াদা যাও, গোপালকে শুধু ধরে নয় একেবারে বেঁধে নিয়ে এসো। তাহলে বরং তুমি একবার ওই দিকের গ্রামটা খুঁজে এসো, আমরা এদিকটা দেখছি, কেমন? ও, তোদের মতন ছেলেই হয় না। সে তুমি কিচ্ছু ভেবো না, আমরা একেবারে চুপচাপ কাজ ছেড়ে ফেলবো। ন্যাপলা, তুই এখানেই থাক আর পেয়াদার উপর নজর রাখ। আমি বরং গিয়ে গোপাল দাদুকে সাবধান করে দিই। খোকা যাবে বিয়ে করতে, সঙ্গে যাবে কে? উঁচু কাঁচা সঙ্গে আছে, কুমোর বেঁধেছে। পালাও গোপাল দাদু, পালাও। আরে আরে, ব্যাপার কি রে? আরে কি হয়েছে বলবি তো? বেশি কিছু জানি না, তবে মহারাজ পেয়াদা পাঠিয়েছেন আর সে তোমাকে খুঁজছে। পুলিশ কি মহারাজের পেয়াদা আমাকে খুঁজছে? আর শুধু খুঁজছেই না, খুঁজে পেলে না তোমাকে কোমরে দড়ি দিয়ে নিয়ে যাবে। ও, তার মানে মহারাজের কাছে আমার নামে বেশ ভালো রকম মন্তর পড়া হয়েছে। হ্যাঁ, বেশ, তবে তো আমাকেও কিছু একটা করতে হবে। কিন্তু তুমি এখন কি করবে? সবার আগে যেটা করতে হবে সেটা হলো দৌড়। মানে পেয়াদা আসার আগেই এক দৌড়ে বাড়িতে পৌঁছে যেতে হবে। পালাও দাদু, শিগগিরই পালাও। এই তো এই তো এই তো এই তো এসে গেছি। ওরে বাপ রে বাপ, একেবারে একেবারে প্রাণ হাতে নিয়ে এসেছি। বলি, লোকের বাড়ি শীত কাটতে গেছিলে নাকি যে কুকুরের তাড়া খেয়ে এমন পরিমণি করে দৌড়ে এলে? চুরি না ভাটপাড়ি সে পরে বুঝবে। এখন এখন এই নাও তোমার ছেলে, আর যাও ওর বিয়ের জোগাড় করো। সে না হয় করলাম, কিন্তু তুমি? আমি আমি এই বিছানায় চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়লাম। গোপাল, ও গোপাল, ঘরে আছো নাকি? ভাই ভাই, আমাকে ডাকছো? আমার যে খুব জ্বর ভাই। আরে আরে আরে, তাই তো। না 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 না, মহারাজকে গিয়ে এই খবরটা তো দিতেই হবে। তুমি ওদিকে মহারাজকে খবরটা দেবে, আর এদিকে আমি বাকি কাজটা সামলে নেব। বাবা, ঘুঘু দেখেছো? ঘুঘুর ফাঁক তো দেখনি। এই তো পেয়াদা এসে গেছে। কিন্তু গোপাল কোথায়? গোপালের খুব জ্বর মহারাজ, বেচারা ওই বিছানায় পড়ে পড়ে কোঁকাচ্ছে। সে কি? কই, এই কথাটা তো আমি আগে জানতাম না। মিথ্যে কথা মহারাজ, মিথ্যে কথা। আমি আজ সকালে নিজের চোখে গোপালকে বাজারে দেখেছি। তাই নাকি? তবে কি গোপাল আমাকে বোকা বানালো? আমি তো আগেই বলেছি মহারাজ, বাঁটুলটা এক নম্বরের মিচকে শয়তান। মনে হচ্ছে এখন সুযোগ বুঝে আবার মহারাজকে ভেলকি দেখিয়েছে। না না না, আজ গোপালের একদিন কি আমার একদিন। আজ গোপালকে একেবারে হাতে নাতে ধরবো। ওই তো মন্ত্রী, চলো চলো আমার সঙ্গে। বেটা কেমন করে আমাকে বোকা বানায় দেখছি। এবার টেকো, পালাবে কোথায়? একেবারে ক্যাঁক করে ধরবো। বলি, তখন থেকে রান্নাঘরে হাঁট কাচ্চটা কেন? এই বয়সে কি শেষে চুরি করে খাবার বাতিকটা চাগার দিয়ে উঠলো নাকি? বেশি কথা না বলে যা বলছি তাই শোনো। আমি এক্ষুনি অসুস্থ হয়ে পড়বো, কেউ এলে বলবে আমার ধুম জ্বর, না হলে আর বাঁচার উপায় নেই। উমা, এ কি গো? বেশ বেশ, তাই বলবো। তবে কে আসবে? কি
কি যে হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না গো। গোপাল, ও গোপাল, আরে গেলে কোথায়? উমা, মহারাজ! শুনলাম গোপালে নাকি জ্বর হয়েছে, তাই তো একেবারে দলবল নিয়ে চলে এলাম। হ্যাঁ, জ্বর বলে জ্বর, খুব জ্বর, খুব খুব জ্বর। জ্বরের ঘরে প্রলাপ বকছে, প্রলাপ। এ যমরাজ, এই তো আমি তৈরি। চলুন চলুন, কোথায় যেতে হবে? না না, আমি নরকে যাব না, আমি স্বর্গে যাব। মহারাজ, ওর ফাঁদে পা দেবেন না। গোপালকে এখনই পরীক্ষা করে দেখা উচিত। সত্যি সত্যি জোরে জোরে গোপালের গা পুড়ে যাচ্ছে। ছি ছি মন্ত্রী, বেচারা সত্যি সত্যি তো জ্বরে কষ্ট পাচ্ছে, আর তুমি কি ওকে সন্দেহ করলে? না না গোপাল, তুই বিশ্রাম নাও, বিশ্রাম নাও। উমা, সে কি, আপনি চলে যাবেন? হ্যাঁ হ্যাঁ, গোপাল বিশ্রাম নি। তবে গোপালের ভালো খাওয়া দাওয়ার জন্য এই 10টি স্বর্ণ মুদ্রা আমি তোমায় দিয়ে গেলাম। তার মানে তোমার তো কিছুই হয়নি গো, কিন্তু গা গরম করলে কি করে? এই হচ্ছে জ্বরের কারণ, এর জন্যই গা গরম হয়ে গিয়েছিল। আর এটা খুঁজতেই রান্নাঘর হাটকাচ্ছিলাম। বাবা গো বাবা, তোমার পেটে পেটে এত বুদ্ধি! এই না হলে আমার এক দাদু। নে নে, এবার লাগা বিয়ে। বিয়ের খরচ তো মহারাজ দিয়েই গেল, এবার দেখ বিয়ে কাকে বলে। ওরে বাবা, এ কি দেখছি গো, এ কি দেখছি গো, এত বড় সাপ! এ তো এক কালীয় সাপ গো, কালীয় সাপ! এই যে আমার দিকে আসছে গো, আমার দিকে এগিয়ে আসছে। সস্তায় যা চিংড়ি পেয়েছি না, গিন্নি দেখলে এত খুশি হবে। কি দাদু, বাজার থেকে আসছো বুঝি? হ্যাঁ, থলি ভর্তি করে কি আনলে গো? বড় বড় গলদা চিংড়ি। গলদা চিংড়ি খেতে আমি খুব ভালোবাসি। তাহলে সকলে চল আমার বাড়ি, তোদের দিদা হাত খুলে চিংড়ির ঝাল রাঁধবে, আর আমরা পাত পেড়ে প্রাণ খুলে চিংড়ির ঝাল আর ভাত খাবো। তাহলে বাড়ি গিয়ে মাকে বলে আসি। হ্যাঁ হ্যাঁ, যা যা, ঝপ করে যাবি আর টপ করে চলে আসবি। ঠিক আছে। আরে এভাবে মাটিতে পড়ে আছে কেন? শরীর খারাপ নাকি? দেখি তো। আরে এ কি, এ তো ঘোষেদের বউ। ওমা, এ কি গো, দাপরের কালিও নাগে কলিযুগে এলো কি করে? এ কি, এ যে আমারই দিকে এগিয়ে আসছে। আমার দিকে এগিয়ে আসছে কেন? খেয়ে ফেলবে নাকি? কে আছো? বাঁচাও! কিরে, আরে সব দৌড়তে দৌড়তে কোথা থেকে এলি? মা কোথায় বাবা? নদী থেকে জল আনতে গেছে। মা এলে বলে দিও আজ আমরা দাদুর বাড়ি খাবো, গলদা চিংড়ির ঝাল আর ভাত। আমি ওসব বলতে টলতে পারবো না, একটু দাঁড়িয়ে যা, তোদের মা এলে তাকেই বলে যাবি। ঠিক আছে, তুমি যখন বলবেই না তখন আমরাই বলে যাব। ওরে বাবারে,
ওরে বাবা রে, কি ভুতুড়ে কাণ্ড কারখানা রে। ওরে বাবা, আরেকটু হলেই কালীয় সাপের পেটের ভেতরে চলে গেছিলাম রে। আরে কি সব আবোল তাবোল কথা বলছো বলো তো? কালিও না আবার আসবে কি করে? আবোল তাবোল কথা নয় গো, ওকে ওকে আমি আমার নিজের চোখে দেখেছি। না, তোমার মাথাটা দেখছি খারাপ হয়ে গেছে। আরে বাবা, কালীয় নাগ তো দাপর যুগের, ভগবান শ্রীকৃষ্ণ তাকে দমন করেছিলেন। তা সেই সাপ এই যুগে আসবে কি করে? সে আমি কি করে বলবো? জল নিতে নদীর ঘাটের কাছে যেতে দেখি ঘোষেদের বউ মাটিতে পড়ে আছে। জ্ঞান আছে কি নেই দেখার জন্য যেই কাছে গেছি, অমনি দেখি ভীষণ গর্জন করতে করতে জল থেকে মাথা তুলছে 5 মাথা হলো এক বিশাল সাপ। মনে হয় ওই সাপ দেখেই ঘোষেদের বউ জ্ঞান হারিয়েছে। সে কি গো? আমার কথা বিশ্বাস না হলে নদীর ঘাটে চলো, হয়তো ঘোষেদের বউ এখনো সেখানেই পড়ে আছে। চলো তো দেখি। কই গো গিন্নি, কোথায় গেলে? দেখো বাজার থেকে আজ কি এনেছি। কি এনেছো গো? বড় দেখে গলদা চিংড়ি, পাক্কা 2 সের। বেশ কষিয়ে রাঁধো তো দেখি। সে না হয় রাঁধবো, কিন্তু তোমার আক্কেলটা আর কবে হবে বলো তো? 2 মানুষের জন্য 2 সের চিংড়ি? বলি এত চিংড়ি খেলে পেট ছেড়ে দেবে না? আচ্ছা, আমাকে কি তুমি এতটাই কাঁচা ভাবো নাকি? বাজার থেকে ফেরার পথে আমি আমার নাতি নাতনিদের আমাদের এখানে খেতে বলে এসেছি। তাই নাকি? তাহলে তো খুব ভালো কাজই করে এসেছো। দাও দাও দাও, থলিটা দাও দেখি। আই দেখো দেখো গিন্নি, আমার নাতি নাতনিদের কাণ্ডটা দেখো। গলদা চিংড়ির টানে দৌড়ে গেছে আর ছুটে চলে এসেছে। না গো দাদু, সেজন্য আসেনি, আমরা তোমাকে ডাকতে এসেছি। নদীর ঘাটে 5 কোনাওয়ালা সাপ পাওয়া গেছে। মা বলেছিল ওটা নাকি কালীয় নাগ। সে কি রে, এসব কি বলছিস তোরা? কে দেখেছে? মা দেখেছে, মা বাবাকে নিয়ে নদীর ঘাটে গেছে। চলো দাদু, শিগগিরই চলো। চল তো দেখি। তোমরা এগো, আমি মাছের থলি রেখে আমিও আসছি। ওই দেখো, ওই তো এখনো পড়ে আছে। ও দিদি, এখানে এরকম ভাবে পড়ে আছো কেন? শরীর খারাপ? ও দিদি দাঁড়াও, চোখে মুখে একটু জল ঝাপটা দিই। সাবধানে যাবে কিন্তু, বলা তো যায় না কখন আবার সেই সাপ জল থেকে ফোঁড়া তুলে দাঁড়াবে। ও ঘোষ দিদি, চোখ খোলো ঘোষ দিদি। চোখ খোলো ঘোষ বৌদি, চোখ খোলো। আমি এখনো বেঁচে আছি? আবার সাপে খাইনি? দেখলে তো আমি সত্যি বলছি কি মিথ্যে? ওরে বাবা, কত বড় একটা সাপ আমার দিকে তেড়েছিল। ওসব কথা থাক, এখন তুমি বাড়ি চলো। কিন্তু আমার পেতলের কলসি? ওই তো ঘাটের কিনারে পড়ে আছে। দাঁড়াও এনে দিচ্ছি। কোথায় কালীয় নাগ? নদীর জল থেকে উঠে এসেছিল, আমি নিজের চোখে দেখেছি। আর দেখেই তো ভয় জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। এই নাও তোমার কলসি। কি আমার গয়না? গয়না মানে? হাতের বালা, চুড়ি, গলার হার, সেগুলো তো কিছুই নেই। হায় হায় হায়, কোথায় গেল? কে নিল আমার সব গয়না? কোথায় গেল? আশ্চর্য, সাপ দেখে অজ্ঞান হলে আর জ্ঞান ফিরে দেখছো গায়ে গয়না নেই। সেটাই তো চিন্তার, সাপ তো আর গয়না নিয়ে যাবে না। তাহলে কে খুলে নিল আমার গা থেকে সব গয়না? ভাবাচ্ছে, বিষয়টা খুব ভাবাচ্ছে। আমার মনে হয় মহারাজকে জানানো উচিত। তুমি কি বলো গোপাল দাদা? হ্যাঁ, সে তো জানাতেই হবে। এত বড় একটা ঘটনা। কি বলছো কি গোপাল? নদী থেকে কালীয় সাপ উঠে এলো, আর তার থেকেও বড় কথা, আমার রাজ্যের এক মহিলার গা থেকে গয়না উধাও। বাবারে বাবা, কি কাণ্ড! হ্যাঁ, কালীয় সাপ যে করে দিল সব কিছু লন্ড ভন্ড। আমি একবার সব কিছু ভালো করে গণনা করে দেখতে চাই যে এ রাজ্যে এমন কেন হলো।
আমি একবার ওই নদীর জল পরীক্ষা করে যাচিয়ে দেখতে চাই যে ওই জলে সত্যি কোনো সাপ বাস করে কিনা। তোমরা যে যা করতে চাও করো, আমি শুধু একটা জিনিসই চাই যে বন্ধ হোক এই সাপের দৌরাত্ম্য। মন্ত্রী, বলুন মহারাজ। তুমি এই সাপের ব্যাপারে অনুসন্ধান করো। আমি আজ থেকেই লেগে পড়ছি মহারাজ। সেনাপতি, আজ থেকেই নদীর ধারে পাহারা বসাবার ব্যবস্থা করো। পাহারা বসিয়ে কি হবে মহারাজ? এতে লোকের মনে ভয় আরো চেপে বসবে। জানেন তো দূর দূরান্ত থেকে কত মানুষ এই পবিত্র নদীর জল নিতে আসে। আমার কিন্তু উল্টোটাই মনে হয় মন্ত্রী মশাই। পাহারা বসালে লোকেদের মনে, বিশেষ করে মহিলাদের মনের থেকে সাপের ভয় চলে যাবে, ফলে সকলেই আবার আগের মতোই জল নিতে আসবে। এই তুমি থামাতা, সবটাতেই আগ বাড়িয়ে কথা বলা। কে আমার জ্ঞানচন্দ্র গঙ্গোপাধ্যায় এলেন রে? সে তুমি যাই বলো না কেন, কাল থেকে নদীর ঘাটে পর্যাপ্ত পাহারাই বসবে। কি বিজ্ঞানী, কি করছেন? মহারাজকে যা বলেছিলাম তাই করছি। তার মানে নদীর জল পরীক্ষা? হ্যাঁ তাই। তা কিছু কি পেলেন? না গো গোপাল, যত রকম ভাবে পরীক্ষা করা সম্ভব তত রকম ভাবে পরীক্ষা করে দেখেছি। নদীর জলে কালিও না কেন, কোনো রকমের সাপেরই কোনো অস্তিত্ব নেই। তবে কি? পরীক্ষার জন্য নদী থেকে জল আনতে গিয়ে নদীর ধারের ঝোপঝাড়ের ভেতর একটা আশ্চর্য জিনিস পেয়েছি। কি জিনিস? দাঁড়াও দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো, এটা একটা সরু নল। হ্যাঁ, কিছুদিন আগেই আমার পরীক্ষাগার থেকে এটা চুরি হয়ে গিয়েছিল। আজ আবার ফিরে পেলাম। বুঝেছি, জলের মধ্যে নিঃশ্বাস নেবার জন্যে এই নলটাকে বোধহয় ব্যবহার করা হয়েছিল। তুমি কি অন্য কিছু সন্দেহ করছো গোপাল? মনে হচ্ছে এ সাপ নয়, এ হচ্ছে সর্প মানুষ। তার মানে? এখনই সব মানেটা বলতে পারবো না, আগে আরো কিছু প্রমাণ চাই। এখানেই তো সকালবেলা ঘোষকিন্নি অজ্ঞান হয়ে পড়েছিল। নদীর ধারের নরম মাটিতে সেই দাগ স্পষ্ট। নদীর পাড় থেকে এক জোড়া পায়ের ছাপ সোজা এসে ঘোষগিন্নি যেখানে পড়েছিল সেখান অবধি গিয়ে আবার দেখছি ওই ঝোপঝাড়ের দিকে চলে গেছে। কি হলো? পায়ের ছাপ কোথায় গেল? উরি বাবা, পায়ের ছাপের বদলে নাগরা জুতোর ছাপ। না না না, রহস্য ক্রমশই যেন ঘনীভূত হচ্ছে। দূর দূর দূর, সকাল থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ব্যথা হয়ে গেল। সাপ তো একবারের জন্যও ওই জল থেকে মাথা তুললো না। আরে বললম হাতে আমাদের দেখেছে না, তাই আর ওই মাথা তুলতে সাহস পাচ্ছে না। বাজে কথা বলিস না তো, বলি থাকলে তো মাথা তুলবে। যত সব গাল গল্প। কে না কে সাপ দেখে ভিড়মি খেলো, আবার তার গা থেকে আবার গয়নাও চুরি হয়ে গেল। যত সব। মধ্যিখান থেকে সেই কাক ভোর থেকে নদীর ধারে দাঁড়িয়ে থাকা। আর মশার কামড় খাও। চুপ 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 চুপ। এই মন্ত্রী মশাই আসছে। কিরে, পাহারা কেমন হচ্ছে? ভালোই হচ্ছে মন্ত্রী মশাই। কিরে, সাপের দেখা মিলল?
না মন্ত্রী মশাই। লোকজন নদী থেকে জল নিতে আসছে? হ্যাঁ আসছে। একলা একলা না দল বেঁধে? না দল বেঁধে নয়, একলা একলাই আসছে। এই তো একটু আগেই একজন বউ জল নিয়ে গেল। তার মানে বুঝলি সাপের ব্যাপারটা সত্যি নয়, স্রেফ বানানো গল্প। আমাদেরও তো তাই মনে হয়। এই তো সেই সাত সকাল থেকে আমরা এখানে দাঁড়িয়ে আছি। আচ্ছা, নদীর জলে সাপ থাকলে একবারও কি সেটা টের পেতাম না? সাপের দেখা না পেলেও নিদেন পক্ষে সাপের ফোঁসফোঁসানি তো শুনতে পেতাম। ঠিক ঠিক, একেবারে ঠিক কথা। আমরা তাহলে এখন কি করব মন্ত্রী মশাই? বেলা তো শেষ হয়ে আসছে, আর পাহারা দেবো না চলে যাব? তোরা তাহলে আজকের মতো চলেই যা। সাপের কোনো হদিশ যখন পাচ্ছিসই না, তখন কি দরকার খামোকা সঙ্গের মতো দাঁড়িয়ে থাকার? তাহলে চলে যাব বলছেন? হ্যাঁ হ্যাঁ, যা, বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে বিশ্রাম নে। কিন্তু মহারাজ যদি বিরক্ত হন? সেই আমি মহারাজকে বুঝিয়ে বলে দেব। তাহলে যাই। হ্যাঁ হ্যাঁ, যা। আচ্ছা দাদু, কালীয় নাগকে তো দমন করেছিলেন কৃষ্ণ ঠাকুর। হ্যাঁ, তা অতদিনে সেই পুরনো সাপ আমাদের নদীতে এলো কি করে? সেটাই তো ভাবছি। সাপটাকে ধরা যাবে না? ধরতে তো হবেই। কে ধরবে? তুমি? পুরাকালে কালীয় জব্দ হয়েছিল কৃষ্ণের হাতে, আর কলিকালে এই গোপাল ছাড়া তাকে আর জব্দ করবে কে? সাপটাকে ধরার সময় আমরা কিন্তু থাকবো দাদু। আর তোদের তো থাকতেই হবে, তোরা ছাড়া সাপ ধরবো কি করে বল? কি মজা, কি মজা! কে কোথায় আছো? বাঁচাও বাঁচাও বাঁচাও, সাপে জামাই খেয়ে ফেললো, বাঁচাও বাঁচাও না না না, কোনো কথা শুনতে চাই না আমি শুধু জানতে চাই পাহারা থাকা সত্ত্বেও কি করে আবার সাপ বেরিয়ে আসে, আর কি করেই বা একজন অজ্ঞান মহিলার গা থেকে গয়না চুরি হয়? উত্তর দাও সেনাপতি, না হলে কিন্তু তোমার চাকরি যাবে। এর মধ্যে আমার দোষ কোথায় বলুন মহারাজ? তোমার দোষ কোথায় মানে? তোমার রক্ষীরা কি নদীর ধারে বসে ঘুমোচ্ছিল? এই মরেছে। আমি রক্ষীদের সঙ্গে কথা বলেছি মহারাজ, ওরা বলল যে মন্ত্রী মশাই নাকি ওদের ওই ছুটি দিয়ে দিয়েছিলেন, আর তারপরেই ঘটেছে এই ঘটনা। মন্ত্রী? ইয়ে মানে আমি ঠিক বুঝতে পারিনি মহারাজ। আমি ভেবেছিলাম যে ইচ্ছে করছে এই মুহূর্তেই তোমাকে রাজসভা থেকে দূর করে দিই। আহা, মন্ত্রী মশাইকে বকাঝকা করে কি লাভ মহারাজ? উনি হয়তো না বুঝেই ভুলটা করে ফেলেছেন। শুধু গোপাল বলল বলে এই যাত্রা তুমি পার পেয়ে গেলে। সেনাপতি, রক্ষীদের আবার পাহারায় থাকতে বলো। যথা আজ্ঞা মহারাজ। ও মা, রাতের বেলা ঘরে বসে আবার কি বানাচ্ছ তুমি? ও মা, এ তো বেজির মুখোশ। তাহলে বেজি বললে বোঝা যাচ্ছে বললো? তা তো বোঝা যাচ্ছে, কিন্তু এই এত বড় একটা বেজির মুখোশ নিয়ে কি করবে? সাপ ধরবো গো, সাপ। কালীয় নাগ বেশ বড় সাপ তো, তাই আমার বেজির আকারটাও বড়। কি জানি বাবা, কি করতে যে যাচ্ছ সেটা সময় এলেই জানতে পারবে। তবে কাল এক গা গয়না পরে তোমায় যে নদীতে জল আনতে যেতে হবে। ওরে বাবা, না 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 না, ও আমি পারবো না পারবো না পারবো না। আমার গা থেকে যদি সব গয়না চলে যায়। কিচ্ছু যাবে না গিন্নি, কিচ্ছু যাবে না। এমন চাল চালবো না বাবা, সাপও মরবে আবার গয়নাও যাবে না। শোনো কি করতে হবে, শোনো। কি পারবে তো? পারবো পারবো, খুব পারবো। এমন ভিড়মি খাওয়ার ভান করবো যে। আরে আরে গোপাল দাদা, তুমি এখানে? কেমন পাহারা দিচ্ছিস দেখতে এলাম। কিরে, সাপ বেরোলো? না গো, সে সকাল থেকে না খেয়ে পাহারা দিয়ে যাচ্ছি। সে তোরা না খেয়ে ফেরা অবধি আমি না হয় পাহারা দিচ্ছি। যা যা খেয়ে আয়।
ওরে বাবা, আমারও তো খিদে পেয়ে গেল যে। যাই, চট করে বাড়ি গিয়ে দুটো খেয়ে আসি। এর মধ্যে মনে হয় সাপ আর বেরোবে না। দাদু বলেছে নদীর ঘাটে আজ সাপ ধরা পড়বে। কি মজা, তাই তো দেখতে যাচ্ছি। আস্তে গুলটে আস্তে, দাদু কি বলেছে মনে নেই? রাস্তাঘাটে এসব নিয়ে কোনো কথা নয়। আরে বাবা রে, ওরে বাবা, বাঁচাও বাঁচাও। ওরে বাবা, এ তো বেজি, দাঁত দিয়ে ছিঁড়ে দেবে। পালাতে হবে, এক্ষুনি পালাতে হবে। কিন্তু কোথায় পালাই? ওরে বাবা, এই যে তেড়ে আসছে। যাই যাই, সামনের ওই গাছটায় উঠে পড়ি। উঠে পড়ো গিন্নি, প্রাণের ভয়ে সাপ গাছে চড়ে বসেছে। কেমন অভিনয় করলাম বলো, বলো বলো বলো। একেবারে ফাটিয়ে দিয়েছো। তাহলে পুরোটাই টেকো ব্যাটার চাতুরি। ওরে বাবা, এবারে কি করবো রে? সাপ, সাপ কোথায় গো দাদু? সাপ? ওই তো সাপ, ওই যে গাছের ওপর। কিন্তু এ কেমন সাপ গো দাদু? ফনাটাই তো শুধু সাপের, কিন্তু পা দুটো তো মনে হচ্ছে মানুষের। এই যে গোপাল, রক্ষীরা গিয়ে আমাকে ডেকে আনলো কেন? আমি তো ওদের শিখিয়ে পড়িয়ে আপনাকে ডেকে আনতে পাঠিয়েছিলাম। হ্যাঁ, খেয়ে আসবার ছল করে গোপাল দাদাই তো আমাদের পাঠিয়েছিল, যাতে সাপ বাবাজি বুঝতে পারে আমরা চলে গেছি। তাই নাকি? সাপ ধরা পড়েছে কি? ওই তো, ওই যে গাছের ওপর। গুলটে, তোর গুলতিটা মহারাজকে দে তো। নিন মহারাজ, এখন পটপট করে গুলতির গুলি মেরে সাপকে গাছ থেকে নামিয়ে আনুন। তাও তো দেখি। ওরে বাবা রে, কি লাগছে রে? ওরে বাবা রে। আরে, এ তো মন্ত্রীর গলা। মন্ত্রী? মহারাজ, আমি। চোর, তুমি তাহলে সাপ সেজে ভয় দেখিয়ে গয়না চুরি করছিলে? ছি 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 ছি। নেমে এসো, নেমে এসো। বাঁচতে চাইলে ভালোয় ভালোয় নেমে এসো। আরে, এ তো সাপের মুখোশ। আমাকে এবারের মতো ক্ষমা করে দিন মহারাজ। ক্ষমা? তোমাকে ক্ষমা? আজ গুলি মেরে তোমার সর্বাঙ্গ আমি ফাটিয়ে দেব। ওরে বাবা রে, তাহলে আমি যে মরে যাব। তোমার মতো চোরের না মরাই ভালো। আজ আমি তোমাকে মেরেই ফেলবো। মেরেই ফেলবো, মেরেই ফেলবো। ধরতে পারি, মেরেই ফেলবো। দারুণ দারুণ বলেছ গোপাল। আরো দু একটা মজার কথা বলো। এবার তাহলে একটা ওই বোকার গল্প বলি। হ্যাঁ, এক বোকা চোখে কম দেখে বলে একটা চশমা পরে বাড়ি এলো। বউ তাকে দেখে বলল, বাহ, মানিয়েছে বেশ। বোকা তো সারাদিন চোখ থেকে চশমা আর খোলে না, শুধু রাতে চশমা খুলে ঘুমিয়ে পড়ল। তারপর মাঝরাতে ঘরের মধ্যে খুটখাট শব্দে বোকার বউয়ের ঘুম ভেঙে যেতে দেখলো বোকা ঘরের মধ্যে আতি পাতি করে কি যেন খুঁজছে। কি খুঁজছে জিজ্ঞেস করতে বোকা বলল, চশমাটা কোথায় রাখলাম বলো তো। বউ বলল, এত রাতে চশমা দিয়ে আবার কি করবে? বোকা বলল, না মানে একটা ভালো স্বপ্ন দেখছিলাম তো, তা চশমাটা চোখে না থাকার জন্য স্পষ্টভাবে দেখতে পাচ্ছি না। কি বললে? চশমার অভাবে স্পষ্টভাবে স্বপ্ন দেখতে পারছে না? গোপাল হলো স্বভাব রসিক, ঝুলিতে অনেক গল্প। গল্প তাই সত্যি নয় কো, সত্যি হলেও গল্প। এই সভাকবি, রাখো
তো এখন তোমার কবিতা। থেমো না গোপাল, থেমো না, চালিয়ে যাও, চালিয়ে যাও। আজকের এই চড়ুই ভাতিতে জব্বর খাওয়ার পর যেটুকু পেট খালি আছে তা তোমার গল্প শুনেই ভরিয়ে দেব। ঠিক আছে, ঠিক আছে মহারাজ, ঠিক আছে। এবার এবার তাহলে এক লাজুক বণিকের গল্প বলি। হ্যাঁ শুনুন তো, এক লাজুক বণিক উটে চড়ে বাণিজ্য করে ফিরছে, হঠাৎ ধপ। কি হলো? ধপ করে বলে থেমে গেলে কেন? হ্যাঁ হ্যাঁ, কি হলো? ধপ বলে থেমে গেলে কেন? কি আবার হবে, ধপ করে উটের পিঠ থেকে লাজুক বণিক পড়ে গেল। তা সকলে ছুটে আসতে সে তো খুব লজ্জা পেল, বলল, না না, আমার জন্য চিন্তা করো না, আমি পড়িনি, পড়েছে আমার গায়ের জোপ্পা। কি হলো মহারাজ, মুখে যে হাসি ফুটলো না? হ্যাঁ, ওই যে গল্পের মধ্যে উট এসে গেল। উট আমার না দু চোখের বিষ। ইস, কি কদাকার একটা প্রাণী, পিঠে কুঁজ, কদাকার। খাবার মধ্যে কি খায় না কাঁটা গাছ, জঘন্য। উটকে এমন তুচ্ছ তাচ্ছিল্য করবেন না মহারাজ। মনে নেই কালিদাসের কি হয়েছিল? বাসর ঘরে তার সবে বিয়ে করা রাজকন্যে বউ বাইরে উটের ডাক শুনে প্রশ্ন করেছিল কি ডাকছে। তা কালিদাস উষ্ট্র না বলে বলেছিল উট্র। আর তারপর থেকেই কালিদাসের কি কষ্ট, কি কষ্ট। তাহলেই বুঝুন, উটের নামের কামড়ে যদি এই হয়, তাহলে আসল কামড়ে কি হবে? ঠিক আছে, ঠিক আছে, আর গল্প শোনাতে হবে না। সূর্যের আলো পড়ে আসছে, এখন চলো সবাই, আমাদেরকে ফিরতে হবে তো। দিলে তো গোপাল উটের কথা বলে মহারাজের মেজাজটাকে খিঁচড়ে। ওরে বাবা, উটটা এমন করে আমার দিকে হাঁ করে এগিয়ে আসছে কেন? গতিক তো সুবিধের নয় দেখছি। কামড়ে দেবে নাকি? না, পালাতে হবে দেখছি। ওরে বাবা, কি 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 জোর কামড়ে দিল! বাঁচাও! এই কি হলো? কি ঘুমের মধ্যে চেঁচাচ্ছ কেন? খারাপ স্বপ্ন দেখেছো নাকি? উট আমার ডান পায়ে কামড়ে দিয়েছে। ওরে বাবা, কি যন্ত্রণা! তুমি তো নিজের ঘরে পালঙ্কের উপর শুয়ে আছো, এখানে উট আসবে কি করে? রাতের বেলা যত উল্টোপাল্টা স্বপ্ন দেখবে আর ঘুমের মধ্যে চেঁচিয়ে চেঁচিয়ে মরবে। স্বপ্ন? স্বপ্ন দেখছিলাম? ওরে বাবা, ডান পায়ের গোড়ালিতে কি ব্যথা! তা উঠে না কামড়ালে এত ব্যথা হলো কেন? সে আমি কি করে বলবো? নাও এখন ঘুমোও তো দেখি। ব্যাপার কি বলুন তো মন্ত্রী মশাই, এতটা বেলা হয়ে গেল অথচ মহারাজের দেখা নেই। শুধু কি মহারাজ, তার সাথে বৈদ্য কোথায় গেলেন সব ভেবে হই হদ্দ। আসলে কাল সারাদিন চড়ুই ভাতির খাওয়া দাওয়া, তারপর গোপালের গল্প, সব কিছু মিলিয়ে মহারাজের বদ হজম হয়ে গেছে, তাই হয়তো রাজসভায় আসতে দেরি হচ্ছে। দেখুন মন্ত্রী মশাই, ওই গুরু ভোজনের পর আমার রং তামাশা হজমির কাজ করে, বদ হজম হয় না, বুঝলেন? ওই তো রাজবৈদ্য এসে গেছেন। খুবই চিন্তার বিষয়, বড়ই অদ্ভুত উপসর্গ। কি বলছেন রাজবৈদ্য? কিসের চিন্তা, কিসের উপসর্গ? আগে মহারাজের কাল শেষ রাত থেকে ওনার ডান পায়ের গোড়ালিতে খুব যন্ত্রণা হচ্ছে। সে কি, মহারাজের গোড়ালিতে যন্ত্রণা কেন? এতে আর আশ্চর্য কি? কালকে রাত ঘোরাঘুরি চলাচলি, তাতেই হয়তো কাটিয়েছে মহারাজের ডান পায়ের গোড়ালি। না 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 না, তা নয়, তবে যেটুকু জানতে পারলাম তাতে কাল রাতে মহারাজ স্বপ্নে দেখেছেন যে একটা উট ওই খ্যাক করে কামড়ে দিয়েছে তার ওই গোড়ালিতে, আর তারপর থেকেই যন্ত্রণা।
সে কি? রানীমার ডাক পেয়ে ভোর রাত থেকে ওই মহারাজের শিয়রে বসেছিলাম। ওষুধ, মলম, মালিশ সব কিছুই ওই প্রয়োগ করেছি, কিন্তু যন্ত্রণা যে তিমিরে ছিল সেই তিমিরেই রয়ে গেছে। তাই তো সকলকে জানাতে এলাম। সে কি? তাহলে তো মহারাজকে একবার দেখে আসতে হয়। হ্যাঁ, তাই চলুন। ওরে বাবা রে, কি যন্ত্রণা! রাজবৈদ্যর ওষুধ খেয়েও কিছু কমলো না? না 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 না, কিচ্ছু কমেনি। মনে হচ্ছে পায়ের তলা থেকে কি যেন গোড়ালিটা টেনে হিঁচড়ে নিচ্ছে। ওরে বাবা! এখন কেমন আছেন মহারাজ? ব্যথা একটু কমেছে? আর কমেছে? ওরে বাবা, যন্ত্রণার ঠেলায় সকাল থেকে উঠে দাঁড়াতে পারিনি অবধি। রাজবৈদ্যের কাছ থেকে আমরা সব শুনেছি। কাল রাতে উটের কামড়ের দুঃস্বপ্ন দেখার পর থেকেই তো আমার মনে হচ্ছে এটা মহারাজের মনের রোগ। চুপ! এটা সত্যি, আমি পাগল নই। কিন্তু স্বপ্নে উটের কামড় খেয়ে বাস্তবে গোড়ালিতে ব্যথা হয়? কে বললো? কে বললো ওটা স্বপ্ন ছিল? নিশ্চয়ই রাতে উঠ এসেছিল। ওরে বাবা রে! মা! আর আমার গণনা বলছে মহারাজের বর্তমানে রোগ ভোগের তীব্র যোগ চলছে। তাহলে কি হবে আমার? কে সারাবে আমার রোগ? আর সব হয়েছে গোপালের জন্যে। ওই তো কাল আপনাকে উটের গল্প বলল। কি মহারাজ, বললো না? যাব বাবা, আমি আবার উটের গল্প বললাম কখন? আরে আমি তো বলেছিলাম লাজুক বণিকের গল্প। হ্যাঁ মানছি, তার মধ্যে উট ছিল। আর সেটা শুনেই তো আমি উটকে গালাগাল করলাম। আর তাই ওটা রাতে এসে আমাকে কামড়ালো। ওরে বাবা, কি যন্ত্রণা! আর সেই থেকেই তো আমার এই অবস্থা। বলি কে তোমাকে উট নিয়ে অত কথা বলতে বলেছিল? এই সুযোগে মহারাজকে গোপালের বিরুদ্ধে তাতিয়ে দিতে হবে। কে তোমায় উট নিয়ে অত কথা বলতে বলেছিল? না না গোপাল, মহারাজের কাছে উটের মতো একটা কদাকার জানোয়ারের গল্প বলা তোমার একদম উচিত হয়নি। জানো না ওনার মন কতটা নরম? বিশ্বাস করুন রানীমা, মহারাজকে ভয় দেখাবার কোনো ইচ্ছেই আমার ছিল না। ইচ্ছে ছিল কি ছিল না সেটা আমি জানতে চাই না। ওরে বাবা রে! শোনো গোপাল, ঝঞ্ঝাট যখন তুমি পাকিয়েছো তখন এই রোগের উপশম তোমাকেই করতে হবে। এই আমার শেষ কথা। খেয়েছে আমাকে? হ্যাঁ, তোমাকে। না হলে তল্পি তল্পা নিয়ে দূর হয়ে যাবে কৃষ্ণনগর থেকে। যা চলে, এ তো দেখছি হাসাতে গিয়ে কপাল ব্যথা, থুড়ি গোড়ালি ব্যথা হয়ে গেল। কেন কথা বাড়াচ্ছ গোপাল? যাও ওষুধের ব্যবস্থা করো। হ্যাঁ তাই করো, না হলে আর মুখ দেখাতে এসো না। রানীমা, আপনিও? ঠিক আছে। কি গো, কি হলো? পেট ভর্তি ভাত গিলে হেলতে দুলতে রাজসভায় গেলে আর এমন পোড়া বেগুনের মতো মুখ নিয়ে ফিরে এলে কেন? কি আর বলবো গিন্নি, সবই আমার কপাল। নাও জিনিসপত্র বেঁধে ছেদে নাও। কৃষ্ণনগরের পাট আমাদের গুটোতে হবে। কেন 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 গুটোতে হবে কেন? মহারাজ থাকতে কার এত ক্ষমতা যে আমাদের চলে যেতে হবে? আরে মহারাজের আদেশেই তো। কেন 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 ইনি হঠাৎ এই আদেশ দিলেন কেন? আর বলো কেন, কাল চড়ুই ভাতিতে গিয়ে একটা গল্প বলেছিলাম, তা গল্পে একটা উট এসে পড়লো। তা আমি কি করে জানবো যে উটকে মহারাজ দুচক্ষে দেখতে পারেন না? এ তো ঠিক, মহারাজের মনের কথা তুমি কি করে জানবে? তা কাল রাতে মহারাজ স্বপ্ন দেখলেন যে উট তার পা কামড়ে ধরেছে, আর তারপর থেকে নাকি তার পায়ের গোড়ালিতে খুব যন্ত্রণা হচ্ছে। স্বপ্নে কামড়ালো পা আর যন্ত্রণা হচ্ছে স্বপ্ন দেখার পর। কিছু বলো, মহারাজকে মনে হয় পেঁচোয় পেয়েছে জানো?
এই শোনো, আমি বলি কি, তুমি কোনো ভালো গুণিনের কাছ থেকে জল পোড়া নিয়ে এসে মহারাজকে খাইয়ে দাও। দেখো, তাতেই মহারাজের মনের রোগ সেরে যাবে। হ্যাঁ, আরে বাস গিন্নি, তোমার কত বুদ্ধি গো! এটা তো আমার মাথায় আসেনি। তবে তুমি কি ভাবো বুদ্ধি শুধু তোমার ঘটে, আমার পেটে নেই? তাহলে চট করে রাজবাড়ি থেকে গুনিনের খরচপাতি নিয়ে আসি। তা কোন গুণিনের কাছে যাবে সেটা তো আগে ঠিক করো। আরে গুনিন তো তোমার সামনেই দাঁড়িয়ে আছে গিন্নি, এই যে শ্রীযুক্ত শ্রীমান গোপাল চন্দ্র ভাঁড়। আমি চললাম। ওরে বাবা রে, কি ব্যথা! রাজবৈদ্যর দেওয়া অব্যর্থ ওই যন্ত্রণা নিবারণ মলম মালিশ করে দেওয়ার পরও কিছুতেই কমছে না। না না না, একটুও কমছে না। আমার কপালে একটা অপদার্থ বৈদ্য জুটেছে। আমার ওপর শুধু শুধু রাগ করছেন মহারাজ। আমি শরীরের ওষুধের কথা জানি, কিন্তু কিন্তু আমি তো মনোবিদ নই, তাই মনের ওষুধের কথা আমি জানি না। কিন্তু আমি জানি, মানে এইমাত্র জেনে এসেছি। ওই এলেন দাঁত বের করাটা, আবার দাঁত বের করে এলেন। বলো গোপাল, কি জেনে এলে বলো। আগে রানীমা, আমার চেনা জানা একজন মস্ত বড় গুণিন আছে। তার জল পড়া একবার খেলেই মহারাজের ব্যামো বাপ বাপ বলে সেরে যাবে। তা জানোই যখন, তখন সেটা না শিখে খালি হাতে এলে কেন? আগে নিতে এলাম। যে কি নিতে এলি? আগে 25টি মোহর। কেন 25টি মোহর লাগবে কেন? ওই যে গুনিনের দক্ষিণা। কত বড় গুনিন তিনি, 25টি মোহরের কম যে তিনি নেন না মহারাজ। আমার সঙ্গে এসো, আমি দিচ্ছি। আরে হাঁ করে দেখছো কি? এই কমন্ডলুটা কিনে নিয়ে এলাম। সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু এটা কোন কাজে লাগবে শুনি? আরে বাবা, এটা করেই তো গুনিনের মন্ত্রপুত জল পড়া যাবে। শ্রীযুক্ত শ্রীমান গোপাল চন্দ্র গুনিনের জল পড়া। দাও দাও দাও, চট করে এই কমন্ডলুটা জলে ভর্তি করে এনে দাও দেখি। হ্যাঁ, ওপরে কটা তুলসী পাতা দিয়ে দিও কিন্তু। ওহ, কি ঝোঁক মারি রে বাবা! হ্যাঁ, বাপের জন্মে এরকম রোগের কথা তো শুনিনি। এ কি মনের রোগ নাকি পাগলামির লক্ষণ? এখন গোপাল যদি ভালোয় ভালোয় ওই জল পোড়া খাইয়ে মহারাজকে সুস্থ করে তুলতে পারে, তাহলেই সব দিক থেকে রক্ষে। ও গোপাল, গোপাল, আরে তুমি যাচ্ছ কোথায়? ও, মহারাজের জন্য জল পোড়া নিয়ে যাচ্ছ? তা কথা বলছো না কেন? কথা বলা কি বারণ? ঠিক আছে, ঠিক আছে, যাও যাও যাও। সারাদিন চেষ্টা করে তো আমি হার মেনে গেলাম। দেখো দেখো, এখন ওই জল পোড়ায় যদি কিছু হয়, আমি আসি গোপাল, আমি আসি। যাক বাবা, হু হু করে দিব্যি কাটিয়ে দেওয়া গেল, না হলে এখন শোনাতে হতো রামায়ণের 7 কাহন। ও মাগো, একটু ঘুমোবার চেষ্টা করো। না না, আমি ঘুমোবো না। ঘুমলে যদি আবার সেই কদাকার উটটা আবার কামড়াতে আসে। হায় ভগবান, একদিনের মধ্যেই মানুষটা যে মনের রোগী হয়ে গেল। এই যে আর কোনো চিন্তা নেই, এই নিয়ে এসেছি বড় গুনিনের মন্ত্র পড়া জল। নিন রানীমা, ধরুন ধরুন ধরুন। কাল সকালে খালি পেটে মহারাজকে এই জল খাইয়ে দেবেন, ব্যাস।
দেখবেন মাথা থেকে ওসব গোড়ালি টোড়ালি সব ব্যথা ফুরুত। আর যদি কাজ না হয়? তাহলে ওই শুল কিংবা গর্দান যেটা ইচ্ছে হবে সেই শাস্তিটাই দেবেন। তবে ওই গুণিন বারবার পই পই করে বলে দিয়েছেন যে ওই ওষুধ খাওয়ার সময় কোনোভাবেই যেন উটের চিন্তা মাথায় না আসে। উটের চিন্তা মাথায় এলেই সেদিন কিন্তু আর ওষুধ খাওয়ানো যাবে না, মানে খেলেও কোনো কাজ হবে না। ঠিক আছে ঠিক আছে, উটের চিন্তা না করেই আমি ওষুধ খাবো। কিন্তু তারপরেও যদি কাজ না হয় তখন দেখাবো তোমার মজা। ঠিক আছে মহারাজ, আমি যাই। তবে আবার বলে যাচ্ছি, উটের চিন্তা কিন্তু কোনো মতেই। ঠিক আছে ঠিক আছে। নাও ওঠো, এবারে মন্ত্রপুত জল পড়াটা খেয়ে নাও। হ্যাঁ দাও দাও। আছো কোথায়? কি হলো, জল খেলে না? খেতে গিয়ে যে উটের কথা মনে পড়ে গেল। সর্বনাশ! কিচ্ছু হবে না মহারাজ, আজ মনে পড়ে গেছে তো কি হয়েছে? জল পড়া তো আর নষ্ট হয়ে যায়নি। মনকে শক্ত করুন, দেখবেন কাল ঠিক উটের কথা চিন্তা না করেই আপনি জল পড়া খেয়ে নিতে পারবেন। বলছো? হ্যাঁ মহারাজ, তাই আজ থেকে শুধু মনে মনে জপ করে যান, উটের কথা ভাববো না, উটের কথা ভাববো না। দেখবেন তাহলেই কাজ হবে। না না, উটের কথা ভাববো না, উটের কথা ভাববো না, উটের কথা ভাববো না, উটের কথা ভাববো না, ভাববো না, ভাববো না, ভাববো না, ভাববো না। কাল সারা দিন খেলে না, সারা রাত দু চোখের পাতা এক করলে না, শুধু ওই কটা কথা জপ করে গেলে। না না রানী, রানী আমাকে বারণ করো না। এই কটা কথা জপ করে করে মনের ভেতরে আমি না বেশ বেশ জোর পাচ্ছি। দেখো, আজ আর উটের কথা মনে না করেই আমি এক ঢোকে খেয়ে নেব পুরো জল। তাহলে জলটা খেয়ে নাও। আজকে আর উটের কথা ভাববো না, আজকে আর উটের কথা ভাববো না। কি বলে কি বলে? হ্যাঁ ভাববে নাই তো? তাহলে খাই খাই খাই। হ্যাঁ খাও। উটের কথা ভাবছেন না তো? দিল দিল, সব 12টা বাজিয়ে ছেড়ে দিল। কাল থেকে 11,91,000 বার জপ করে মন থেকে উটের চিন্তাটা দূর করে ফেলেছিলাম। কিন্তু ঠিক ঠিক ওই জলটা খাবার মুখে টেকোটা এসে দাঁড়ালো। না মানে আমি তো শুধু আপনাকে সাবধান করতে এসেছিলাম মহারাজ। এবার সাবধান হও তুমি। আমি কিন্তু নিজের হাতে আজ তোমার গর্দান নেব। একদম পালাবে না, একদম পালাবে না বলছি। এ কি, তোমার পায়ের ব্যথা? আরে কি? আবার কি? আমার ডান পায়ের গোড়ালির ব্যথা। আরে ব্যথা কোথায় গেল? কোথায় গেল ব্যথা? রানী 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 রানী, আমার ব্যথা চলে গেছে। জল পড়া না খেয়েই না ব্যথা সেরে গেছে। কিন্তু এটা কি করে সম্ভব হলো? খুব সোজা মহারাজ, আসলে আপনার ওই ব্যথাটা তো দেহের ব্যথা ছিল না, ছিল মনের। তাই আপনার মনের মধ্যে উটের চিন্তা ঢুকিয়ে দিয়ে। সত্যি? হ্যাঁ রানীমা, আসলে ওই জল পড়াটরা ছিল ভড়কি। আমার মোদ্দা উদ্দেশ্য ছিল আরেকটা চিন্তা ঢুকিয়ে দিয়ে মহারাজের মাথা থেকে ব্যথার চিন্তা ভাগানো। তাহলে গুণিনের জন্য যে 25টা মোহর নিয়ে গেলে? ওটা তো গুণিনের প্রাপ্য রানীমা। গুণিনটা কে শুনি? কেন, শ্রীযুক্ত শ্রীমান গোপালচন্দ্র গুণিন সশরীরে আপনার সামনে বিদ্যমান। জোর জোর দাঁড়াও, দেখাচ্ছি তোমার মজা। দৌড়ন দৌড়ন, যত দৌড়বেন তত গোড়ালি শক্ত হবে। আশ্চর্য, মহারাজের গোড়ালির ব্যথা গায়েব। গোপাল পারেও বটে, পারেও বটে। সত্যি বাবা, তুমি পারো বটে। বাবা, ওই যে
কাঁটা দিয়ে যেমন কাঁটা তোলা যায় সেই রকম চিন্তা দিয়েও চিন্তা তাড়ানো যায়, বুঝলে গিন্নি? কি ব্যাপার মহারাজ, আপনি? গোপাল, মন থেকে গোড়ালির ব্যথার চিন্তা তো নামলো, কিন্তু এখন যে অন্য উৎপাত, সারাক্ষণ মাথার মধ্যে ওই উটের চিন্তা, এটাকে কি করে তাড়াই বলো তো? তাহলে ওই গোপালের নাম জপ করুন মহারাজ, সর্বক্ষণ গোপালম নাম হি কেবলম, দেখবেন সব চিন্তা দূর হয়ে গেছে। হ্যাঁ, দারুণ বলেছ গোপাল। তুমি তো আমার চিন্তামণি চিন্তাহরণ শ্রীযুক্ত শ্রীমান গোপালচন্দ্র গুণিন। কি হলো, সবাই এত চুপচাপ কেন? মহারাজ, বহুদিন আমাদের মাইনে বাড়েনি, তাই আপনি যদি একটু ও তাই? আচ্ছা মন্ত্রী, তুমি বলো তো এই মুহূর্তে আমাদের কোষাগারের কি অবস্থা? মহারাজ, আমাদের রাজকোষের অবস্থা কোনোদিনই তো খুব ভালো যায় না, বরং দিন দিন খারাপ হচ্ছে। তাই নাকি? কেন কেন কেন? এই বছর তো বেশ ভালোভাবেই ফসল হয়েছে, আর প্রজারাও তো শুনেছি ঠিকঠাক ভাবে খাজনা দিতে পেরেছে। মহারাজ, ভালো ফসল হলেও প্রজারা নানা বাহানায় খাজনা মুকুব করতে চায়। বেটা বাগড়া দিতে চাইছে মনে হচ্ছে। কই, সেরকম কিছু তো আমি শুনিনি। আর মহারাজ, আমার আরো একটা কথা মনে হচ্ছে। না, আমি ভাবছি মহারাজ, আপনি তো নিজে দাঁড়িয়ে থেকে খাজনা তোলেন না। হ্যাঁ, কিন্তু তাতে কি হলো? আবার শয়তানটা পেঁচ কষতে শুরু করেছে, না জানি রাজাকে আবার কি ভরকি দেয়। না মানে বলছিলাম মহারাজ, ওই খাজনা খাজনা রাজকোষ অবধি পৌঁছচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ, সেটাও তো দেখা উচিত। তা দেখো না তোমরা গিয়ে। তোমাদের কি মনে হচ্ছে খাজনা রাজকোষে না দিয়ে আমি বাড়ি নিয়ে যাচ্ছি? না 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 না, এ কথা বলছি না। আর তোমরা? না না, সে কি কথা? আমরা কেন এই কথা বলবো? ছি ছি, আপনি কেন এরকম কাজ করবেন? থাক থাক, অনেক হয়েছে। আর গোপাল, তুমি কি ভাবছো? হ্যাঁ, আহা আহা, আপনি কেন চোর হবেন? চোর হবে আমার শত্রু। আপনি তো আমার মিত্র, কি বলেন মন্ত্রী মশাই? গোপাল, এখন আর মজা না করাই ভালো। আমি এ ধরনের মজা বুঝি না। মহারাজ, আপনি এর বিহিত করুন। বোঝেন না মন্ত্রী গোপালের কথা, যাই বলুক গোপাল মন্ত্রীর ব্যথা। বেফাঁস বলে ফেলেছি, এখন সবার তামাশার পাত্র হয়ে লাভ নেই। আচ্ছা আচ্ছা, অনেক হয়েছে। আমি বরং ভালো করে খাতাপত্র দেখে মহারাজকে জানাবো। ঠিক আছে, কাল এ ব্যাপারে আমি একটা সিদ্ধান্ত নেব। আজকের সভা তাহলে এখানেই মুলতুবি করতে হবে। গোপালকে পথ থেকে সরাতেই হবে, যেভাবেই হোক। মহারাজের নাপিতকে তুলে এনেছি মন্ত্রী মশাই। আমি কিছু করিনি মন্ত্রী মশাই, সত্যি বলছি আমি কিছু করিনি। চুপ, মন্ত্রী মশাই যা বলছেন সব চুপ করে শোনো। আগে আপনি যা বলবেন তাই করব মন্ত্রী মশাই। আহা, ভয় পাস না। এই নে, এই নে, এই নে 5টি স্বর্ণ মুদ্রা। হুজুর, আপনার অশেষ দয়া। দয়া নয়, তোকে আমার একটা কাজ যে করতে হবে। কি কাজ মন্ত্রী মশাই? মনে থাকবে তো? হুজুর, আপনি একদম চিন্তা করবেন না, আপনি যা যা বলেছেন আমি সেই মতোই কাজ করব। যা, ঠিক যেভাবে বললাম সেইভাবে কাজ কর। ঠিকভাবে করতে পারলে তোর জীবনের সব থেকে বড় পুরস্কার তুই পাবি। ধন্য মন্ত্রী মশাই, ধন্য। আমি এখনই যাচ্ছি। এবারও বুঝবে কত ধানে কত চাল। কি ব্যাপার হে নাপিত? আহা, কাঁদছো কেন? তোমাকে তো এরকম অবস্থায় আগে কখনো দেখিনি। আমি কি অজান্তে তোমাকে কোনোভাবে আঘাত দিয়ে ফেলেছি? এ কি দেখলাম ঠাকুর, আমার মরণ কেন হলো না? আয় 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 ভগবান, আয় আয় আয়। আহ, কি ব্যাপার? কি তখন থেকে কেঁদেই চলেছো? বলছি, কথা কি কিছু বেরোবে মুখ দিয়ে? বলছিলাম কি মহারাজ,
আমি জানি আপনি বিশ্বাস করবেন না, তবু বলছি পরপর 3 রাত আপনার বাবাকে আমি স্বপ্নে দেখেছি। সে কি, আমার বাবা আমাকে দেখা না দিয়ে তোমাকে দেখা দিলেন? আশ্চর্য। আগে আপনার বাবা আমাকে বড় ভালোবাসতেন। আমি তো রোজ কত যত্ন নিয়ে ওনার দাড়ি কামাতাম। তা তিনি এখন কোথায় আছেন আর কেমনই বা আছেন? তিনি জীবনে কত পুণ্য করেছেন, তিনি কি আর স্বর্গে ছাড়া অন্য কোথাও যেতে পারেন? তা ঠিক। তা এবার বলো তো তিনি কেমন আছেন? এমনিতে ভালোই আছেন, তবে আবার তবে কিসে, ঠিক করে বলো। দেখুন, আপনার বাবা ঠাকুর আমাকে স্বপ্ন দেখা দিয়ে যা বললেন তা হলো স্বর্গে হাসির বড়ই অভাব। সবই সেখানে পাওয়া যায়, কিন্তু সবাই গোমড়া মুখে থাকে, কেউ হাসে না। সে কি, এরকমও হয়? তাই তো বললেন উনি, আপনার বাবা ঠাকুর আপনাকে স্বর্গে একজন হাসির লোক পাঠাতে বলেছেন, যাতে সবাই মিলে প্রাণ খুলে হাসতে পারে। বড় চিন্তায় ফেললেন নাপিত। বাবা ঠাকুর আমার কাছে এমন লোক চেয়েছে যাকে আবার স্বর্গে গিয়ে হাসাতে হবে। ঠিক আছে, আমি দেখছি। মহারাজ, অনুমতি দেন তো একটা কথা বলি। বলো মন্ত্রী, বলো, নির্ভয়ে বলো। মহারাজ, বলছিলাম কি, কিছু কি হয়েছে? মানে কোনো দুর্ঘটনা বা অন্য কিছু? মানে আপনাকে বড়ই বিমর্ষ দেখাচ্ছে। আমারও সেই রকমই অনুমান মহারাজ, কিছু একটা হয়েছে, অন্তত আপনাকে দেখে সেই রকমই মনে হচ্ছে। আসলে কি করে যে বলবো তোমাদের, মানে আমি নিজেই যে কোনটা ঠিক আর কোনটা ভুল সেটাই বুঝতে পারছি না। মহারাজ, এখন রাজ্যে তো চিন্তা করার মতো কিছুই নেই, প্রজারাও তো সুখে দিন কাটাচ্ছে। রাজ্যের চিন্তায় আমার ঘুম আসছে না এমনটা নয়, আসলে আমার চিন্তার কারণটা আলাদা। আমরা সেই কারণ জানতে পারি কি? মানে যদি আপনার চিন্তার কোনো সমাধান করতে পারি। মনে হয় না পারবে, তাও তোমাদের জানানোটা অবশ্য আমার কর্তব্যের মধ্যেই পড়ে। তাহলে বলুন মহারাজ। হ্যাঁ হ্যাঁ মহারাজ, বলুন বলুন। ব্যাপারটা কি? আচ্ছা সবাই শোনো এবার। আমার বাবা ঠাকুর আমার নাপিতকে স্বপ্নে দেখা দিয়ে বলেছেন যে স্বর্গে নাকি হাসির বড়ই অভাব, তাই স্বর্গে এমন একজনকে পাঠাতে হবে যিনি হাসাতে পারবেন। সেই চিন্তায় এখন তো আমার মাথাটাই দেখছি খারাপ হয়ে গেছে। এই যে মহা সমস্যার কথা, স্বর্গে মৃত মানুষেরাই থাকেন, কিন্তু আমাদের আগে মানে এখন অব্দি যারা স্বর্গে গেছেন তাদের মধ্যে এমন কোনো রসিক লোক নেই যে হাসাতে পারবে। সেটাই চিন্তার বিষয়। আচ্ছা আমি এখন কাকে পাঠাই বলো তো? আমার কোনো আবিষ্কারই এই সমস্যায় যে কাজে লাগবে না। আমার হাসির পাচন তো মরতে চলে, স্বর্গে তো চলে না। সে তো আমিও জানি, তাই তো ভেবে ভেবে কোনো উপায়ই বার করতে পারছি না। তুমি আবার হাসছো মন্ত্রী? কোথায় একটা ভালো পরামর্শ দেবে, তা না করে হাসছো। মহারাজ মাফ করবেন, কিন্তু না হেসে পারলাম না। আমি এক্ষুনি আপনার চিন্তা দূর করে দিতে পারি। আমার কাছে উপায় আছে। হ্যাঁ, উপায় আছে? তাহলে বলো। উপায় হলো গোপাল মহারাজ। চিন্তা কিসে, হাসির রাজা গোপাল ভাঁড়কে আপনার বাবার কাছে পাঠিয়ে দিন। এ তো অসম্ভব, জ্যান্ত কোনো মানুষ স্বর্গে যেতে পারে না, একমাত্র মরা মানুষই স্বর্গে যেতে পারে। বিজ্ঞানী একদম ঠিক কথা বলেছে। তাতে কি হয়েছে? গোপাল মরবে। গোপাল তো এতদিন মহারাজের অন্ন খেয়েছে, আর মহারাজের বাবার মুখের হাসি ফোটাতে এটুকু করতে পারবে না। আর গোপাল ছাড়া কেই বা আছে যে হাসাবে কোনো কারণ ছাড়াই? গোপাল, তুমি কিছু বলো। মানে আমি তো তোমাকে মরতে জোর করতে পারি না, কিন্তু আমার বাবার মুখে যে হাসি ফোটাতে হবে। আপনার আর আপনার বাবার মুখে হাসি ফোটাতে আমি প্রস্তুত মহারাজ। আমি এর জন্য মরতেও রাজি আছি, তবে আমাকে 5টা দিন সময় দিন মহারাজ। আমি একটু ভেবে দেখি আমি কিভাবে মরবো। বেশ, আমি মানে কি আর বলবো গোপাল, মানে দেখো যা ভালো বোঝো। সভা শেষ, সভা শেষ। পথের কাঁটা এবার দূর হবে। কি
কি ব্যাপার মহারাজ, আজ যে দেখছি মন ছটফট করছে, নতুন কোনো বিপদ হলো বুঝি? না রানী, আজ রাতে মনে হচ্ছে বড় একটা ঘুম হবে না। কিন্তু মহারাজ কেন? কোনো বিদেশি শত্রু নাকি রাজকোষে অর্থাভাব? এগুলোর কোনোটাই নয় রানী, মানে আমার এটা অন্য সমস্যা। কি সমস্যা আমারও জানা উচিত। আমি এই কৃষ্ণনগরের রানী, মহারাজের কি শরীর খারাপ করছে? না না, মানে আসলে আমার বাবা নাপিতকে স্বপ্নে দেখা দিয়ে বলেছেন স্বর্গে একজন রসিক লোক পাঠাতে, যাতে তিনি হাসতে পারেন। এ আবার কি কথা? এরকম আজব স্বপ্ন তুমি নিজে দেখলে না, দেখালো তোমার নাপিত? হ্যাঁ রানী, কারণ আমার বাবাও না আমার নাপিতকে খুব ভালোবাসতেন। তারপর আর কি, গোপালকে বলতেই ও বলল ও আমার জন্য মরতেও পারে, তাই ওকেই স্বর্গে পাঠাবো। কিন্তু মনটা যে বড় খারাপ লাগছে। সে কি, তুমি গোপালকে মেরে ফেলবে? তোমরা কি পাগল? আহ রানী, যা বুঝো না তা নিয়ে কথা বলো না তো। না 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 না, আমি এ কিছুতেই হতে দেব না। তুমি কে হে না হতে দেবা? যা বুঝো না তা নিয়ে বকবক করো না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমিও দেখব তোমরা কিভাবে গোপালের ক্ষতি করো। মন্ত্রী মশাই, আপনি থাকতে আমাদের আর কোনো চিন্তা নেই। সত্যি কি চমৎকার ভেবেছেন মন্ত্রী মশাই। এখন তো গোপাল ভাঁড়ের মরতে আর মাত্র 5 দিন বাকি। তাতে হলোটা কি? ওই ওই যেদিন গোপাল মরবে আমরা সেদিনই ওই রাজকোষে চলে যাব, খাজাঞ্চির মাথায় বাড়ি মেরে অজ্ঞান করে দেব, তারপর লুট করব। আরে না রে না, সবুরে মেওয়া ফলে, আগে আমার গলার কাঁটাটা দূর করতে দে, তারপর ধীরে ধীরে সব কিছু এই আমার ট্যাঁকে চলে আসবে। আর আমাদের ইয়ে মানে হ্যাঁ রে হ্যাঁ, তোদের ট্যাঁকেও ঢুকবে। হ্যাঁ এই তুমি এই সাত সকালে কোদাল নিয়ে মাটি কোপাচ্ছ কেন? এত বড় একটা গর্ত হয়ে গেল। কোপাচ্ছি কি আর সাধে? এটা আমার কবর। মরণ, সকাল সকালে সব অলুক্ষুনে কথা বলতে তোমার মুখে বাজছে না? হ্যাঁ, আমি যা বলছি সত্যি গিন্নি। আমাকে মরে স্বর্গে যেতে হবে, তারপর মহারাজের বাবাকে হাসাতে হবে। আবার বাজে কথা? কি হয়েছে ঠিক করে বলো তো? তুমি এত তাড়াতাড়ি যে মরবে না সেটা আমি খুব ভালো করে জানি। হ্যাঁ যা বলেছ গিন্নি। আমার হাড় মাস জ্বালাবার জন্য তুমি আরো 100 বছর বাঁচবে সে আমি জানি। আর তোমাকে কে বলেছে যে তুমি মরলে স্বর্গে যাবে? তুমি তো জমেরও অরুচি। কি হলো, তোমার কানে কথা যাচ্ছে না নাকি গো? এই, আমি সত্যি বলছি গিন্নি, এটা আমার কবর। বলো কি গো? ও গো, আমার কি সর্বনাশ হলো গো, কে কোথায় আছো গো? ব্যাস শুরু হয়ে গেল। এই কানে তুলো গুঁজলাম, এবার কাজ শুরু করো। গোপাল, তাহলে বলে ফেলো তুমি কি ঠিক করেছো? মহারাজ আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন। হ্যাঁ গোপাল, মানে 5 দিন তো হয়ে গেল, তো মানে কি বলবো তোমাকে, মানে আপনি চিন্তা করবেন না মহারাজ, আমি ভেবে ফেলেছি আমি কিভাবে মরব। বলেছিলাম না গোপাল আপনার একান্ত অনুগত, আপনি চাইলে গোপাল শুনবেই। কি ভাবলে গোপাল? আমি কবরে যাব মহারাজ। আমার বাড়ির উঠোনে আমি একটা কবর খুঁড়েও রেখেছি। আপনি বললেই আমি ওই কবরে গিয়ে শোবো, আর আপনারা আমাকে মাটি চাপা দিয়ে আসবেন, ঠিক আছে? বেশ, রাজজ্যোতিষী। আজ্ঞে মহারাজ। তোমার গণনায় দেখো তো গোপাল কাল কোন শুভ সময়ে মরতে পারে। মহারাজ কাল সকাল 10 ঘটিকায় হলো শুভ সময়। বেশ বেশ, তবে তাই হোক। গোপাল, তুমি চিন্তা করো না, ভালোভাবেই তুমি স্বর্গে যাবে। ঠাকুর, এ আমার কি হলো গো? ও গো, তুমি আমায় ছেড়ে যেও না। মহারাজ দয়া করুন, মহারাজ
গো গো তুমি আমায় ছেড়ে যেও না গো। গোপাল দাদু আমাদের ফেলে যেও না, আমাদের সাথে কে খেলবে, কে গল্প শোনাবে? ও গোপাল দাদু যেও না। আহা কাঁদিস না, এই যে রাজকার্যে যাচ্ছি। মহারাজ একটা শেষ ইচ্ছে ছিল। বলো বলো তাড়াতাড়ি, আরে না হলে যে শুভ সময় চলে যাবে। আগে ওই আমি চলে গেলে আমার গিন্নির চলবে কি করে, তাই। ও আচ্ছা আচ্ছা, এই নাও 100 মোহর আছে। প্রতি মাসে তোমার গিন্নি 10 মোহর করে মাসোহারা পাবে। মহারাজের জয় হোক। বেটা এই সময়েও কামিয়ে নিল, হ্যাঁ মহা ধরিবাজ। এই হচ্ছে শুভ সময়। শুয়ে পড়ো গোপাল, শুয়ে পড়ো। এই শুলাম। নাও জলদি হাত চালাও। ব্যাস কাজ খতম। ও মা গো। না ও গোপাল নেই, কিরকম সব যেন খালি খালি লাগছে, তাই না মহারাজ? কি আর হবে, আমার যে আর কিছুই ভালো লাগছে না। মায়া, সবই মায়া। মনে হয় গোপাল এখন স্বর্গে হাসির ঝড় তুলেছে। আপনি আর চিন্তা করবেন না, আপনার বাবা এখন প্রচুর হাসছেন আর গোপালকে পাঠানোর জন্য আপনাকে অনেক আশীর্বাদ করছেন। কিন্তু গোপাল ছাড়া আমার দিন কাটবে কি করে? মহারাজ আমার কবিতা শুনুন, সময় কেটে যাবে। শুনি তোমার কবিতা। হাসির ছলে গোপাল স্বর্গে কথা কয়, মর্তের মানুষ সেসব শুনতে নাহি পায়। ঠিক আছে, আজ আর সভা হবে না। যাও সবাই বাড়ি যাও। মন্ত্রীমশাই, আমাদের ভাগের টাকা। আহা তোরা তো তাড়াহুড়ো করিস না, সবে আমার পথের কাঁটা দূর হয়েছে। সে তো বুঝলাম। তাহলে কাল থেকেই এই নে একটা মোহর রাখ। আসলে বেশি তাড়াহুড়ো করলে মহারাজের চোখে ধরা পড়ে যাব। 1 সপ্তাহে মাত্র একটা মোহর? যা হাফিস করছি সেই রকমই তো ভাগ দেব নাকি? হ্যাঁ এখন যা, আর বিরক্ত করিস না, যা। দেখলি তো মন্ত্রীমশাই কেমন টুপি পরাচ্ছে। যাকে যা পাচ্ছি তাই লাভ। চল। মহারাজ গোপাল নেই আজ 2 মাস। এই 2 মাসে আমাদের মধ্যে মাফ করবেন মহারাজ, অনেক পরিবর্তন হয়ে গেছে। শোক ভুলতেও পাচন লাগে মহারাজ। গোপাল তো আমাদের সবার প্রিয় ছিল, কিন্তু সেই শোক তো আমাদের ভুলতেই হচ্ছে। তোমরা ভুলে যেতে পারো, কিন্তু আমি পারবো না। কি কাণ্ড, একদিকে মহারাজ শোকে কাতর, অন্যদিকে গোপাল আপনার বাবাকে হাসিয়ে মাত করে রেখেছে। সেপাই, আজ্ঞে মহারাজ। আমার নাপিতকে নিয়ে এসো। কেন মহারাজ, নাপিত কেন? এই বাবা কেমন আছেন সেটা জানতে হবে তো। ও হ্যাঁ, সে তো বটেই। প্রণাম মহারাজ, আমাকে ডেকেছেন? আচ্ছা বাবা ঠাকুর তোমাকে আর স্বপ্নে দেখা দেননি? মানে আমার যে বড় জানতে ইচ্ছে করছে বাবা আর গোপাল দুজনে কেমন আছে। এই রে, না মানে এখনো তো দেখা দেননি। মনে হয় গোপালের সাথে হাসি ঠাট্টা এতটাই মশগুল যে সময় পাননি। তাই হবে হয়তো। আর দুঃখ করবেন না মহারাজ, বলছিলাম কি গোপাল ভালোই আছে। না, সে ভালো নেই। কি দেখছি? হ্যাঁ মহারাজ,
ফিরে এলাম সশরীরে। গোপাল গোপাল ফিরে এসেছে গোপাল। কিন্তু কি করে গোপাল, কি করে হলো এটা? সবই আপনার বাবার দয়া আর ভগবানের আশীর্বাদ। কিরকম? এই 3 মাসে মহারাজ আপনার বাবাকে এত হাসিয়েছি যে তিনি খুশি হয়ে বললেন, যা এবার তুই বাড়ি ফিরে যা। চমৎকার চমৎকার। তিনি নিয়ে গেলেন আমাকে ভগবানের কাছে। ভগবানকেও আসাতে হলো। তিনি আমাকে মর্তে সশরীরে আসতে অনুমতি দিলেন। ব্যাস, আমিও চলে এলাম। গোপাল, তোমাকে পেয়ে আমরা যে কি খুশি হয়েছি বিশ্বাসই করতে পারবে না। সে তো বুঝলাম মহারাজ, কিন্তু এই দেখুন আমার চুল দাড়ির অবস্থা। আসলে এর থেকেও খারাপ অবস্থা আপনার বাবা। দেখুন, ভগবানের তো চুল দাড়ি বাড়ে না, তাই কাটবার প্রয়োজনও পড়ে না, কিন্তু মানুষের পড়ে। তাই উনি বলেছেন স্বর্গে নাপিত পাঠাবার ব্যবস্থা করুন। সে আর এমন কি, নাপিত তো হাতের কাছেই আছে। রক্ষী, ধরো বেটাকে। না না, আমাকে মারবেন না মহারাজ, আমি মরতে চাই না। একটুও কষ্ট হবে না। ওই দেখো না গোপালকে, বাবা খুশি হলে তোমাকেও ফেরত পাঠিয়ে দেবেন। আর উনি আরো বলেছেন, হ্যাঁ বলেছেন যে মাঝে মাঝেই আমাকে স্বপ্নে বলে দেবেন যে ওনার কি কি চাই। না 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 না, ওসব স্বপ্ন ভাবনা মিথ্যে কথা। আমাকে ক্ষমা করুন মহারাজ, এই আমি কান মুলছি, এই নাক খত দিচ্ছি, আমাকে প্রাণে মারবেন না। আমি 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 ওরকম কোনো স্বপ্ন দেখিনি। ওই মন্ত্রী মশাই গোপালকে হাঁটাবার জন্য আমাকে এইসব বলতে বলেছেন। মন্ত্রী, আয় আয়, পালাচ্ছ কোথায়? ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা। ও তাহলে এটা তোমার চাল ছিল, কিন্তু কেন কেন? সেটা এখনো বুঝলেন না মহারাজ। যাতে আপনার কোষাগার ধীরে ধীরে লুট করা যায় আর আপনি রাজা থেকে ভিখিরি হয়ে যান। কাল সকালেই সেপাই মন্ত্রীকে 100 ঘা আর নাপিতকে 200 ঘা চাবুক মারবে। এখন এদেরকে এখান থেকে নিয়ে যাও। ওরে বাবা, 100 গা চাবুক খেলে আমি মরে যাব মহারাজ। আমাকে বাঁচান মহারাজ, বাঁচান, আমি মরে যাব। ওরে মারে, আমার তো 200 ঘা, সব আপনার জন্যে মহারাজ, আমি তো কিছুই করিনি। কিন্তু গোপাল, তুমি ওই কবর থেকে বেরোলে কি করে বলো তো? মহারাজ, নিজের কবর যেমন নিজে খুঁড়েছি, তেমনি বেরোবার জন্য লম্বা সুড়ঙ্গ খুঁড়তে হয়েছে। আর এই কাজে আমাকে রানীমা তার বিশ্বস্ত 2জন লোককে সাহায্য করার জন্য দিয়েছিলেন। সে কি? মহারাজের ইচ্ছা অনুযায়ী আজ এই মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আসর বসেছে। কৃষ্ণনগরের যে কেউ এই প্রতিযোগিতায় অংশ নিতে পারে। আসুন নাম লেখান এবং প্রতিযোগিতায় জিতে নিজের পুরস্কার নিয়ে যান। আমাদের কৃষ্ণনগরে কিন্তু এত বড় প্রতিযোগিতা এর আগে কখনো হয়নি। ভাবছি দৌড় প্রতিযোগিতায় নাম দেব, তা তোমরাও দেবে তো? হ্যাঁ, দেব। দৌড় প্রতিযোগিতায় আমি এমন দৌড়বো না। আরে যা, তুই আবার দৌড়বি? তুই তো একটা মেয়ে রে। দেখিস ওই ছোটদের দৌড়ে না আমি প্রথম হব। না, দেখবি আমি প্রথম হব। কিছুক্ষণের মধ্যেই প্রতিযোগিতা শুরু হবে। আমরা দেখতে পাচ্ছি এক এক করে এসে হাজির হচ্ছেন মন্ত্রীমশাই, সেনাপতি, রাজবৈদ্য, রাজজ্যোতিষী, বিজ্ঞানী ও গোপাল। আমি তো আগেই ছিলাম। এবার শুধু মহারাজ আর রানীমা এসে পড়লেই শুরু হবে প্রতিযোগিতা। আরে কি হলো রানী, আর কত দেরি করবে? আরে আমরা না গেলে তো খেলাধুলোই শুরু হবে না। হয়ে গেছে বাবা, হয়ে গেছে। একটুখানি দেরি হয়েছে কি হয়নি চেঁচাতে শুরু করে দিলে। নাও চলো। মোহরের থলিটা নিয়েছো তো? এই দেখো, একেবারে ভুলে গেছি। দেখেছো কাণ্ড, একটা কাজ দিয়েও যদি নিশ্চিন্ত হয়ে থাকা যায়। আরে যাও তাড়াতাড়ি নিয়ে এসো। আরে বাবা, আরে ওই মোহরগুলো দিয়েই তো আজকের খেলাধুলোর পুরস্কার দেব। আমি এক্ষুনি নিয়ে আসছি। গোপাল, আজ কি একটু দৌড়ঝাঁপ হবে? হ্যাঁ গোপাল, হ্যাঁ, তুমি এই দৌড় প্রতিযোগিতায় নাম দাও। ভালো রে ভালো, এ তো দেখছি সব বেটাকে ছেড়ে দিয়ে বেড়ে বেটাকে ধর। আসলে
গোপাল তো কুমড়োর মতো মোটা, তাই মনে হয় দৌড়াতে ভয় পাচ্ছে, তাই না গোপাল? আমি দৌড়তে রাজি, যদি খ্যাংড়া কাঠির মাথায় আলুর দম মার্কা মন্ত্রী মশাইও আমার সঙ্গে দৌড়তে রাজি হন। মুখ সামলে কথা বলবে গোপাল। কি বললে? আমি খ্যাংড়া কাঠির মাথায় আলুর দম? হ্যাঁ? আপনার বিচারে আমি যদি কুমড়ো হই, তাহলে আমার বিচারে আপনি খ্যাংড়া কাঠির মাথায় আলুর দম। এইমাত্র রানীমাকে সঙ্গে নিয়ে মহারাজ এসে পৌঁছলেন। তারা নিজেদের আসনেও বসলেন। তাহলে এবার প্রতিযোগিতা শুরু করা যেতে পারে। হ্যাঁ, প্রতিযোগিতা শুরু হোক। তা প্রথমে কি দিয়ে শুরু হবে? ছোটদের দৌড় দিয়ে। খুব ভালো, খুব ভালো। তাহলে ছোটরা লাইন দিয়ে দাঁড়াক। মহারাজ, এবার তো তাহলে আপনাকে মাঠে গিয়ে দাঁড়াতে হয়। কেন? ভুলে গেলেন, আপনাকেই তো প্রথমে ছুটে উদ্বোধন করতে হবে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই তো রীতি। কি মজা, কি মজা, কি মজা! মহারাজও আমাদের সঙ্গে ছুটবেন। দৌড়ে মহারাজকে হারিয়ে দেখিয়ে দে তো। ইরে, আমাকে হারিয়ে দিবি? তাহলে চল তো দেখি কে কাকে হারায়। জোরে জোরে জোরে, আরো জোরে। কি হলো মহারাজ? কি হলো? পিঠে কি টান ধরলো? কি গো, কি হলো? সারা পিঠটা কেমন শক্ত হয়ে গেছে। কি যন্ত্রণা! মনে হচ্ছে পেশির পুরনো ব্যথাটা। ওরে বাবা, সোজা হয়ে দাঁড়াতে পারছি না। সেনাপতি মশাই, শিগগির মহারাজকে প্রাসাদে নিয়ে যাবার ব্যবস্থা করুন। হ্যাঁ হ্যাঁ, তাই করো। ওষুধটা খাবার পর এখন এখন কেমন বোধ করছেন মহারাজ? এখন অনেকটা ভালো। ওই ব্যথার টানটা চলে গেছে, কিন্তু হট করে পিঠের পেশিতে টানটা লাগলো কেন বলো তো? কেন লাগলো তুমি ভালো বলতে পারবে। সারা দিন নড়বে না, চড়বে না, একটু হাঁটা চলা করবে না। দিন দিন তোমার শরীরটা কেমন বেসামাল হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? আজ এখানে ব্যথা, কাল ওখানে ব্যথা, এরপর দেখো বাতে পঙ্গু হয়ে যাবে। রানীমা ঠিকই বলেছেন মহারাজ। ইদানিং আমিও লক্ষ্য করেছি যে আপনার শরীর আর আগের মতো নেই। রোজই হয় ব্যথা, না হয় হজমের গোলমাল। আমি বলি কি, এবার থেকে আপনি একটু ওই ব্যায়াম করুন। বিশেষ করে ওই যোগ ব্যায়ামে কিন্তু শরীরের সব রোগ পালিয়ে যায়। কেন এসব কথা ওনাকে বলছেন বলুন তো? এসব বলে বলে আমার মুখ পচে গেছে। সত্যি এমন কুঁড়ে মানুষ আমি দুটো দেখিনি। ঠিক আছে, এবার থেকে আমি নিয়মিত যোগ ব্যায়াম করবই। মন্ত্রী, যত তাড়াতাড়ি পারো একজন ভালো যোগ গুরুকে ডেকে আনো। ঠিক আছে মহারাজ। দেখবো এই ইচ্ছেটা কতদিন থাকে। মহারাজ, ইনি হলেন যোগানন্দ ব্রহ্মচারী। স্বাগত ব্রহ্মচারীজি। শুভমস্তু। মহারাজ, তোমার মন্ত্রীর মুখে তোমার সমস্যার কথা আমি শুনেছি। শোনো বৎস, একমাত্র যোগ ব্যায়ামই পারে মানুষকে রোগ মুক্ত করতে। তবে একই চেহারা করেছো তুমি। মানে? মেয়েদের ভর্তি একটা শরীর। শুধু তুমি নও, তোমার রাজসভার প্রতিটি সদস্যকে দেখলেই বোঝা যায় ভেতরে ভেতরে কেউই সুস্থ নয়। এ আপনি কি বলছেন? অন্য কেউ না হোক, আমি তো পুরোপুরি সুস্থ, দিব্যি আছি। পেট পুড়ে খাই, নাক ডাকিয়ে ঘুমোই, কোনো বাত শ্লেষা জ্বর জ্বালার বালাই নেই আমার। সে তো ওপর ভেতরে ভেতরে তুমিও একটা রোগের কারখানা। না হলে কেউ কি এত মোটা হয়?
শোনো কৃষ্ণচন্দ্র, তোমাদের বয়স হয়েছে। এই বয়সে ঘরে বসে যোগ ব্যায়াম করলে কোনো ফল লাভ হবে না। তাই সংসার থেকে পৃথক হয়ে যোগ অভ্যাস করতে হবে। মানে নিদেন পক্ষে 6 মাস ঘর বাড়ি রাজত্বের মায়া সব কিছু ছেড়ে কোনো নির্জন স্থানে গিয়ে সকাল থেকে সন্ধে অবধি শুধু যোগ অভ্যাস, যোগ অভ্যাস আর যোগ অভ্যাস, আর নির্দেশ মতো অতি পরিমিত খাওয়া দাওয়া, তবেই রোগ মুক্ত হতে পারবে, না হলে নয়। এখন তুমি ঠিক করো কি করবে। না না, আমি রাজি। আমি শুধু সুস্থ হয়ে বাঁচতে চাই। বেশ, তাহলে আমার সঙ্গে লিখিত চুক্তি করতে হবে। কেন চুক্তি কেন? কারণ আমি দেখেছি সংসারী লোকেরা 2 দিনের বেশি সংসার ছেড়ে থাকতে পারে না। তাই মহারাজ, চুক্তি পালন করলে তোমারই ভালো, না হলে তোমার বদনাম হবে। আর হ্যাঁ, কাজ শেষ হবার পর আমাকে দিতে হবে 500 স্বর্ণ মুদ্রা। এটা আমার পারিশ্রমিক। আমি চুক্তি করতে রাজি। আরে মহারাজের কি মাথা খারাপ হয়ে গেল নাকি? জানা নেই শোনা নেই, সম্পূর্ণ অচেনা অজানা একটা লোকের সঙ্গে চুক্তি। বারণ করব না, থাক। যোগ যোগ করে যেভাবে ক্ষেপে উঠেছেন তাতে বোঝালেও কোনো ফল হবে বলে মনে হয় না। মন্ত্রী, এক্ষুনি কাগজ কলম আর শিলমোহর নিয়ে এসো। আমি আজই ব্রহ্মচারীজির সাথে চুক্তি করতে চাই। যথা আজ্ঞা মহারাজ। এই যে মহারাজ, কাগজ কলম আর শিলমোহর। তোমরা বাগানে গিয়ে অপেক্ষা করো। যার জন্য তোমাদের সকলকে এখানে অপেক্ষা করতে বলেছিলাম। শোনো, আগামী বুধবার থেকে আমরা সকলে যোগাভ্যাস শুরু করব। আমরা মানে? আমরা মানে আমি আর আমার রাজসভার সব সদস্যরা। এই মরেছে মহারাজ, আমি রোগাশোগা মানুষ, আমাকে নিয়ে টানাটানি কেন? হ্যাঁ, আমি তো ওই শরীর সুস্থ রাখতে নিয়মিত ব্যায়াম করি। ওই যোগ ব্যায়ামের আমার কোনো দরকার নেই মহারাজ। আমি গোলগাল মোটা সোটা লোক, আমার আর যোগ ব্যায়ামের কি দরকার বলুন? বলে যাও, যার যা ইচ্ছে বলে যাও। শেষ কথাটা কিন্তু আমি বলবো। আমি সভাকবি, আমার কাজ লেখালেখি। শরীর নিয়ে আমার তেমন কোনো মাথা ব্যথা নেই। আমি চলে গেলে রাজ্যের মানুষের চিকিৎসা কে করবে? আর আমি না থাকলে 6 মাসের জন্য রাজ্যের বিজ্ঞান সাধনা যে বন্ধ হয়ে যাবে মহারাজ। পূজা অর্চনা ছেড়ে পণ্ডিতের কি পালোয়ানগিরি মানায়? আমি মরে গেলেও ওসব যোগ বিয়োগ করতে পারবো না। থামো সবাই, আমার সঙ্গে সকলকেই যেতে হবে। আমি জানতাম তোমরা গাঁইগুই করবেই, আর সেই জন্যই আগে চুক্তি করলাম, পরে তোমাদের বললাম। হ্যাঁ, যে মানবে না তার গর্দান চলে যাবে, এটাই আমার শেষ কথা। ব্যাস। এই জন্যই বলে রাজার খেয়াল, পাগলা শেয়াল আর ভাঙা দেওয়াল। কখন যে কি করে বসবে কে জানে। কি আরম্ভ করেছো বলো তো? দুম করে ঠিক করলে যোগ ব্যায়াম শিখবে, তা শেখো, কে তোমায় আটকাচ্ছে? কিন্তু ঘর বাড়ি রাজ্যপাট ছেড়ে 6 মাসের জন্য অন্যত্র গিয়ে যোগ ব্যায়াম শেখা? না না না, এ পাগলামি আমি তোমাকে করতে দেব না। ও, কথাটা দেখছি ঠিক কানে পৌঁছে গেছে। দেখো রানী, এটাকে পাগলামি না বলে বলো ইচ্ছা শক্তি। হ্যাঁ, আমার ইচ্ছে হয়েছে যতদিন বাঁচবো নিরোগ হয়ে বাঁচবো। তাই গুরুর পরামর্শে আমি এ সিদ্ধান্ত নিয়েছি। সিদ্ধান্ত নিলেই হলো। বলি 6 মাসের জন্য তুমি চলে গেলে তোমার এই রাজ্যপাট সামলাবে কে? মন্ত্রীর ওপর দায়িত্ব দিয়ে গেলে 2 দিনেই তো সব ফাঁকা করে দেবে। কিছুই ফাঁকা করে দিতে পারবে না, কারণ ওকেও আমি সঙ্গে নিয়ে যাব। আর শুধু মন্ত্রী নয়, আমি ঠিক করেছি আমার সঙ্গে সব পারিষদরাই যাবে। ওরাও 6 মাস ধরে কঠোরভাবে যোগাভ্যাস করবে। যোগ গুরুর সাথে আমার সেরকমই চুক্তি হয়েছে। বাহ, আমাকে না জানিয়ে চুক্তিও হয়ে গেছে। চমৎকার। তা সকলকে নিয়ে যে চলে যাচ্ছ, বলি এই 6 মাস রাজসভার দরজা কি তালা বন্ধ থাকবে? রাজ্যের প্রজারা তাদের অভাব অভিযোগের কথা জানাবে কার কাছে? কেন, তুমি আছো কি করতে? তোমার কাছে জানাতে আসবে। কেন, আমি কি রাজা? রাজা না হলেও রানী তো। শোনো,
অহেতুক কথা বলে নষ্ট করার মতো সময় আমার নেই। আমি যা ঠিক করেছি তাই হবে। সামনের সপ্তাহতেই আমি যাব। আর আমাকে যদি চিরকাল সুস্থ দেখতে চাও তাহলে যাবার সময় বাধা না দিয়ে এই 6 মাস রাজ্যের দায়িত্ব নিজের কাঁধে তুলে নাও। আমার কি সর্বনাশ হলো গো! এই 6 মাস আমি কার সঙ্গে ঘর করব গো? কার সাথেই বা ঝগড়াঝাটি করব গো? হ্যাঁ, মহারাজের একই অন্যায় জেদ গো। নিচে যাচ্ছিস যা, আমার ঘরের মানুষটাকে এই যোগ বিয়োগের মধ্যে কেন টানাটানি করছিস গো? এই দেখো গিন্নি, মরা কান্না কেঁদে কোনো লাভ নেই, যেতে আমাকে হবেই। এই শোনো, আমি বলি কি, হ্যাঁ, তুমি না আজ রাতে মাসির বাড়ি পালিয়ে যাও, তাহলে মহারাজ আর তোমাকে খুঁজেও পাবে না আর নিয়েও যেতে পারবে না। হ্যাঁ, কথাটা মন্দ বলনি, তাহলে পালাই বলো। গোপাল দাদা, ও গোপাল দাদা। ব্যাস হয়ে গেল, শুভ কাজে বাধা। কি রাজরক্ষী, ডাকাডাকি কেন? নাও নাও, গোপালকে চ্যাংদোলা করে নিয়ে চলো। বলা যায় না আজ রাতেই ও আবার পালাতে পারে। আরে ছাড় ছাড়, আরে ছাড়ো না। আরে আরে আমি কোথাও পালাবো না, আরে সত্যি বলছি। খবরদার ছাড়বে না, এ বেটাকে আমি হাড়ে হাড়ে চিনি। কিরে চল। মানুষটাকে এমন করে কোথায় নিয়ে চলে যাচ্ছেন মহারাজ? চিন্তা করো না গোপাল বউ, 6 মাস পরে নিরোগ মজবুত শরীর তৈরি করে ও আবার তোমার কাছে ফিরে আসবে, নিশ্চিন্তে থেকো। কেমন দেখলেন ব্রহ্মচারীজি? হ্যাঁ, বেশ নির্জন, লোকালয় থেকেও দূরে এই রকম জায়গায় তো যোগ অভ্যাসের পক্ষে উপযুক্ত। তাহলে আর বৃথা কালক্ষেপ করা উচিত হবে না। তোমার লোকজনকে ডাকো। আসলে ওদের প্রায় জোর করে ধরে নিয়ে এসেছি তো, তাই সকলের মুখ গোমড়া। ও সব নিয়ে তুমি ভেবো না, কদিন যোগ অভ্যাস করলে দেখবে সকলের মুখেই একেবারে হাসি ফুটেছে। ডাকো সকলকে। সকলে বেরিয়ে এসো। সকলে এক সারিতে দাঁড়াও। শোনো সবাই, এই 6 মাস কাল তোমাদের জীবন এক কঠিন নিয়মে বাঁধা থাকবে। সকাল থেকে সন্ধে অবধি শুধুই পরিশ্রম। প্রথমে ভোরে উঠে সূর্য প্রণাম, টানা 2 ঘন্টা 2 হাত জড়ো করে 1 পা তুলে সূর্যের দিকে তাকিয়ে থাকা। হ্যাঁ নয়, হ্যাঁ, সূর্য প্রণামের পর পদ্মাসন, সেটাও টানা 4 ঘন্টা। তারপর 1 ঘন্টা শীর্ষাসন, 1 ঘন্টা দৌড়, তারপর সন্ধে অবধি শবাসন। এর মধ্যে এই খাওয়া দাওয়া কখন হবে? সারা দিনে একবার মাত্র আহার, রাতের বেলা 1 মুঠো মুড়ি আর 2 কুচো শশা। সারাদিনে এইটুকু খাওয়া? হ্যাঁ, অল্প আহার হলো রোগ মুক্তির শ্রেষ্ঠ উপায়। ওই যে কথায় আছে না, বেশি খেলে বাড়ে মেদ, আর মেদ থেকেই তো যত রোগের উৎপত্তি। নাও সকলে সূর্য প্রণাম শুরু করো। 2 হাত জড়ো করে 1 পা তুলে সূর্যের দিকে তাকিয়ে থাকো। এই তো আমার লিকপিকে শরীর, আমি পারবো না। পারতেই হবে, না হলে কিন্তু কঠিন শাস্তি পাবে। বেটার ছেলেকে আমি ডেকে নিয়ে এলাম, আর এখন দেখো আমাকে ইয়ে দিচ্ছে। কি হলো, শুরু করো। এই তো এই সময়ে এইটাই হেলান দিয়ে দিই। কৃষ্ণচন্দ্র, শরীরের কি হাল করে রেখেছো দেখেছো? নিজের শরীরের নিজেরই কোনো নিয়ন্ত্রণ নেই। নাও ওঠো, আবার শুরু করো। পারবো না, পারবো না, আমার মাথা ঘুরছে, আমার পায়ে টান ধরেছে।
দেখো 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 গোপালকে দেখো, এত মোটা কিন্তু কি মজবুত শরীর। গোপাল গোপাল এই রে, গোপাল একটু ঘুমিয়ে নিচ্ছিলাম, সেটা আবার বেটা বুঝতে পেরে গেল নাকি? মনে হয় পারেনি। কি ব্রহ্মচারীজি? তোমার যোগ অভ্যাস খুবই ভালো হচ্ছে। ভালো তো হবেই, আমি যে এসব যোগ ব্যায়াম রোজ করি। শোনো গোপাল, তুমি যখন এসব করেই থাকো তাহলে তোমাকে বেশি বেশি করে করার কোনো প্রয়োজন নেই। তুমি বরং সেই সময় আমার রান্না বান্না দেখবে, বুঝতে পেরেছো? ওই একটু ঘন দুধ, ক্ষীর, দই, এইসব আর কি। বাহ, আমরা তাহলে ক্ষীর দই এসব খাবো? না, এসব আমার জন্যে, আমার জন্যে, তোমাদের জন্য মুড়ি আর শশা। কি হলো, সকলে আবার শুরু করো, না হলে কিন্তু আমি ছাড়বো না। মনে রাখবে, আমি কিন্তু খুবই কড়া শিক্ষক। ওরে বাবা, আর পারছি না, হাঁটুতে খিল ধরে যাচ্ছে। যোগাভ্যাসের ঠেলায় পিঠের পুরনো ব্যথাটা যেন বাবা চাকার দিয়ে উঠেছে। আরে আমি মরে যাব। এইভাবে খালি পেটে যোগ অভ্যাস করলে ক্রমশ বিয়োগ হতে হতে আমার এই শীর্ণ শরীর যে বাতাসে বিলীন হয়ে যাবে। এই নিষ্ঠুর পাগলের খপ্পরে পড়ে আমি পাগল হয়ে যাব। ইচ্ছে করছে মরে যাই, মরে গিয়ে বেঁচে যাই। ওরে বাবা, সারা শরীর যেন ছিঁড়ে যাচ্ছে। নিন, প্রত্যেকে এক মুঠো করে মুড়ি আর এক টুকরো করে শশা মুখে দিয়ে শুয়ে পড়ুন। ব্রহ্মচারীজি ওপরের ঘরে ক্ষীর দই সাঁটাচ্ছেন। ইচ্ছে করছে মেরে একেবারে পাট করে দিই। তা ইচ্ছে যখন করছে তখন আর চুপ করে আছেন কেন? কি করব? আমি যে ওর সাথে 6 মাসের জন্য চুক্তিবদ্ধ। এখন চুক্তি ভাঙলে যে খুব বদনাম হয়ে যাবে। এখন 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 একমাত্র গোপালই পারে আমাদের এই বিপদ থেকে বাঁচাতে। তাহলে একদিনেই মাথা থেকে যোগাভ্যাসের ভূত নেমে গেছে মহারাজ? গেছে গেছে, নেমে গেছে। গোপাল, এখন কিছু একটা করে আমাদের বাঁচাও। দেখি কি করা যায়। পুটি 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 রে, আরে আমি গোপাল, দরজাটা খোলো। পুটির সঙ্গে আমার খুব দরকার। কি ব্যাপার গোপাল দাদা, এত রাতে? পুটির সঙ্গে আমার কথা আছে, শোন পুটি। কিরে, পারবি তো? কেন পারবো না, খুব পারবো। তাহলে এক্ষুনি সকলকে ডেকে নিয়ে মহারাজের বাগান বাড়িতে চলে আয়। ঠিক আছে। ঘুমোচ্ছিস? ওঠ ওঠ। ওদিকে আমাদের আদরের কৃষ্ণকে সারাদিন হাড় ভাঙা খাটিয়ে শশা মুড়ি খাইয়ে রেখেছিস। কিরে, এত সাহস তোর? দেব নাকি ঘাটটাকে মোটকে? তোমরা তোমরা কারা কারা? আমরা কৃষ্ণচন্দ্রের পূর্বপুরুষ। আমি ওর স্বর্গত ঠাকুর দাঁড়ে। তোমরা তোমরা তাহলে ভূত ভূত। না 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 না, আমার গাঁট হয়েছে। এই নাক বলছি, কানে বলছি, মনে আর কখনো আমি কৃষ্ণনগরে আসবো না। ওরে বাবা রে। তাহলে এক্ষুনি পালা এখান থেকে। যাচ্ছি। আরে দাঁড়া বেটা, দাঁড়া, আগে চুক্তিপত্রটা বার কর। এবার ওটাকে কুচি কুচি করে ছিঁড়ে ফেল। যা যা, এবার দূর হয়ে যা। বাবা রে, বাবা রে।
গোপাল, তোমার আর তোমার চেলা চামুন্ডাদের জবাব নেই। সাবস্ক্রাইব করে দিন ভাই, আর বেলটা বাজাতেও ভুলবেন না, না হলে মজা মিস করবেন।